আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি তোমাদের আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম, তোমাদের ডেভিড ভাইয়া। তো সবাই একটু জয়েন করে ফেলো আর আমাকে কাইন্ডলি একটু জানাও কোনো প্রবলেম আছে কিনা, সাউন্ড শোনা যায় কিনা, বা একটা লিখে রেখেছি সেটা দেখা যায় কিনা, আমাকে একটু কাইন্ডলি তোমরা জানাও। আমি আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লার হয়ে আছে। আমাকে তানভীর আহমেদ বলেছে কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। উম্মে তাবাসসুম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হামিদ বলেছে ক্লিয়ার না ভাই। ওকে, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা, আমাকে এখন একটু জানাও, এখন ক্লিয়ার আসার কথা? এখন ক্লিয়ার আসার কথা? জিনিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রেহান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মুশফিকুর রহমান বলেছে ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন ক্লিয়ার আছে। ওকে, একদম ক্লিয়ার। ঠিক আছে, তোমরা জয়েন করতে থাকো, সঙ্গে সঙ্গে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনফর্ম করে দাও, প্রয়োজনে তোমরা শেয়ার করে দাও। আসলে উপস্থিতি যত বেশি থাকবে ক্লাস তত বেশি ভালো লাগবে, ক্লাস করে তোমরাও সেক্ষেত্রে মজা পাবা। আমাকে জিজ্ঞেস করেছে মিরাজুল ইসলাম ভাইয়া, এটা কি ফার্স্ট পেপার ক্লাস? না, এটা সেকেন্ড পেপার ক্লাস, বাট এটা এমন একটা টপিক যেটা তোমরা 9-10 ক্লাসেও পড়েছ এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো তুমি যদি ফার্স্ট ইয়ারের হয়ে থাকো তারপরেও ক্লাসটা করলে ইনশাল্লাহ বুঝবা, প্রবলেম নাই। তবে একটা কাজ করলে ভালো হয়, সেটা হচ্ছে এপিসোড নাম্বার 1 যদি দেখে থাকো তাহলে তুমি সব থেকে ভালো বুঝতে পারবা ক্লাসটা। তবে এমনিতে দেখলেও প্রবলেম হবে না আশা করি। তো ঠিক আছে, আমি ক্লাসটা স্টার্ট করব। তবে বেসিক্যালি যেহেতু আমার তোমাদের সামনে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে তোমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট, তো অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরকে নিয়ে 2-1টা কথা বলবো, তারপর আমি ক্লাসে চলে যাব। ঠিক আছে? তো অনেকেই তোমাদেরকে বলবে বা বলে, বা তোমরা যেটা ফেস করে আসছো প্রতিনিয়ত দেখতেছো, সেটা হচ্ছে তোমাকে বুয়েট, রুয়েট, ডিএমসি, আরএমসি, ঢাবি, রাবি এই জায়গাগুলোতে চান্স পেতে হবে, অর্থাৎ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে চান্স পেতে হবে। এখন ভাই প্রথম কথা হচ্ছে তোমাকে কেন চান্স পেতে হবে? এর তো আসলে অনেক রিজন হতে পারে। জাস্ট আমি একটা সিম্পল তোমার সামনে একটা সিম্পল এক্সপ্লেনেশন দেব আমি কেন তোমাকে চান্স পেতে হবে। তো সাপোজ আমি তোমাদের সামনে এরকম একটা কিছু লিখলাম, আমাকে একটু কমেন্টসে তোমরা জানাবা এইটা আমি আসলে কি লিখেছি, এক্স্যাক্টলি এটা আমি কি লিখেছি, তোমাদের ধারণা মতো আমি কি লিখেছি এটা আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও কমেন্টসে, এটা আমি কি লিখেছি। আমি বোর্ডে কিছু একটা লিখেছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি লিখেছি এটা আমাকে সবাই একটু জানাও, তোমাদের ধারণা মতো আমি কি লিখেছি।
আমাকে আসিফ পারভেজ বলেছে 13 এর প্রতিচ্ছবি। আচ্ছা, আবার আমাকে বলেছে রেজনী হোসেন 13 বাট। আমাকে মুশফিকুর রহিম বলেছে 13 और बी। তানভীর আহমেদ বলেছে 13। তারেক সিদ্দিকী বলেছে 13। জিনিয়া বলেছে 13। উম্মে তাবসম বলেছে 13। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি 90% বাচ্চারাই বলেছে 13। ওকে, তো আমি এইবার তোমাদের কনসেন্ট্রেশনটা চাচ্ছি। আমি লিখে দিলাম এইবার দেখো, এইবার আমাকে তোমরা বলো এইটা অ্যাকচুয়ালি কি ছিল, আমাকে বলো। এইবার আমাকে একটু জানাও যে আমি কি লিখেছি সেটা অ্যাকচুয়ালি কি হতে পারে যেটা লিখেছিলাম। আচ্ছা, প্রত্যাশা স্বর্ণা বলেছে বি। আচ্ছা, অনেক বলেছে বুয়েটের ফার্স্ট লেটার, হ্যাঁ বি। গুড, চিন্তা ভাবনা এরকম থাকতে হবে। উম্মে তাবাসসুম বলেছে বি। আচ্ছা, হোসেন বলেছে A13C। ওকে, সমস্যা নাই, এটা আসলে চিন্তার উপর নির্ভর করবে। আচ্ছা, ইশতাক আহমেদ বলেছে ABC নাকি A13C, বুঝতেছি না। ওকে, তো আমি জিনিসটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করি তোমাদের সামনে। তো অ্যাট ফার্স্ট তোমাদের যখন A আর Cটা ছিল না, এইটা নিয়ে তোমাদের কিন্তু একটা চিন্তা ভাবনা অন্যরকম ছিল। কেমন ছিল? এইটা আসলে 13। কিন্তু আমি যখন তোমার পাশে এরকম A আর C লাগাই দিলাম, তখন তোমরা অনেকেই কিন্তু গেস করতে পারছিলা এটা অ্যাকচুয়ালি কি ABC, অর্থাৎ ইংরেজি প্রথম 3টা বর্ণমালা ABC। ঠিক আছে, তো ভাই আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে কেন বুয়েটে, রুয়েটে বা ডিএমসি, আরএমসি, ঢাবি, রাবিতে চান্স পেতে হবে। তো আসলে এইগুলা কি আমাদের দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। তো এই জায়গাগুলোতে শ্রেষ্ঠ বা সব থেকে ভালো স্টুডেন্টরাই যায়, বা ওইখানে যিনারা আছেন যারা শিক্ষা দিচ্ছেন তারা সব থেকে ভালো বা শ্রেষ্ঠ। তো এই কারণেই তো তোমাদেরকে ওইখানে যেতে হবে। ওই জায়গাগুলোতে তোমাদেরকে যে কোনোভাবে হোক এন্ট্রান্সটা নিতে হবে, যে কোনো উপায়ে এন্ট্রান্সটা নিতে হবে, অবশ্যই সৎ উপায়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে। ঠিক আছে, তো তুমি যখন ওই জায়গাটা ঢুকবা, সাপোজ তুমি বুয়েটে ঢুকছো, তখন তুমি অটোমেটিক বাংলাদেশের একটা শ্রেষ্ঠ সন্তান। হ্যাঁ, তুমি ঢাবি, রাবি বা ডিএমসি, আরএমসিতে ঢুকেছো, তখন অটোমেটিক বাংলাদেশের তুমি শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। ওকে, তাহলে ভাই আগে দেখো এইটা সম্পর্কে তোমার ধারণা ছিল 13, কিন্তু এর পাশে যখন এই দুইটা জিনিস চলে আসলো তখন এর সম্পর্কে ধারণাটা তোমার ভাই চেঞ্জ হয়ে গেল। তো তোমাকে নিয়ে কিন্তু তোমার পাড়া প্রতিবেশী বা তোমার চেনা জানা সকলের একটা ধারণা আছে। কি ধারণা সেই ব্যক্তিরাই জানে, আমি জানি না সেটা নেগেটিভ নাকি পজিটিভ নাকি নিউট্রাল, কিছুই জানি না। কিন্তু তুমি যখন ভাই বুয়েটে, রুয়েটে, কুয়েট, চুয়েট বা বাংলাদেশের যে কোনো একটা বড় ইউনিভার্সিটিতে প্লেস করে ফেলবা, তখন কিন্তু তোমার সম্পর্কে ধারণাটা ভাই চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। সেটা শুধু তোমার পাড়া প্রতিবেশী না, তোমার সম্পর্কে তোমার সরকারের চেঞ্জ হবে, তোমার শিক্ষক মণ্ডলীদের চেঞ্জ হবে, তোমাদের অভিভাবকদের চেঞ্জ হবে, বিভিন্ন কোম্পানি চেঞ্জ হবে যারা তোমাদেরকে জব অফার করবে ভাই। তাহলে ভাই বড় প্রতিষ্ঠানগুলোতে ঢোকার কেন প্রয়োজন এই কারণে তোমার সম্পর্কে তাদের একটা আইডিওলজি ক্রিয়েট হচ্ছে, সেক্ষেত্রে তুমি কেমন। ঠিক আছে, তো আমি ভাই এই কারণে এই বিটাকে এমনভাবে লিখছি যেন তোমরা এটা সম্পর্কে আইডিয়া করতে না পারো। জাস্ট একটা থিম, একটা জিনিস চিন্তা করো যে আমাকে বড় প্রতিষ্ঠানগুলোতে কেন ঢুকতে হবে। কারণ আমি যে মেধাবী, আমি যে পরিশ্রমী, আমি যে কিছু একটা করে দেখাইতে চাই, হ্যাঁ, এটা তার ছোট্ট একটা দৃষ্টান্ত। তো এই কারণেই ভাই অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পেতে হবে। তো এইটা আসলে অ্যাডমিশনের স্টুডেন্টদেরকেই বলছি। তোমরা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে আছো তারাও এখন থেকে প্রতিজ্ঞা নিয়ে নাও, কারণ বর্তমানে অ্যাডমিশনটা আসলে 3 মাসের পড়া না।
তোমাদের এইচএসসি সিলেবাসটা অনেক অনেক বড়, সেটাকে খুব সুন্দর করে কাভার করে তারপর একটা 3 মাস প্রিপারেশন নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার কিন্তু তোমাদের অ্যাডমিশন এক্সাম, ওই 1 2 3 ঘন্টাতেই কিন্তু খেলাটা হবে। যা কিছু করার ওই 1 2 3 ঘন্টাতেই করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি অ্যাডমিশনদেরকে নিয়ে 2-1টা কথা বলে ফেলছি, এবার পড়াশোনাতে যাওয়া যাক। পড়াশোনাতে আমরা চলে যাব। ওকে, তো আমি পড়াতে যাচ্ছি। পড়াতে যাওয়ার আগে গত দিনের একটা সূত্র যেটা আমাদের ছিল সেটা আমি একটু রিমাইন্ড দিয়ে নিই, যারা নতুন আছো তাদের একটু তাহলে সুবিধা হতে পারে। তো আমি বলেছিলাম যে a প্লাস এক্স টু দি পাওয়ার n, এইটা একটা দ্বিপদী। কেন দ্বিপদী ভাই? কারণ এর 2টা পদ রয়েছে, আর এই দ্বিপদীর r প্লাস 1তম পদের, এই দ্বিপদীর r প্লাস 1তম পদের সূত্র লেখার সিস্টেমটা কি ছিল? এই যে প্রথম পদ লিখে নিলাম a আর দ্বিতীয় পদ লিখে নিলাম x, এই 2টা জিনিস লিখে নিলাম। এবার এইখানে একটা কি নিয়ে নিব? c। তো প্রথম কথা, এইখানে যত আছে এইখানে তার থেকে 1 কম লিখব, তার মানে এখানে আছে r প্লাস 1, এখানে লিখব কি r। তো এইখানে যেটা আছে শেষটার উপরে সেই জিনিস বসবে, ঠিক আছে? আর এই c এর উপরে এই টোটাল পাওয়ারটা বসে যাবে, বসে গেল। এবার এই যে c এর উপরে আর নিচে যেই পোরশন আছে এই 2টা জিনিস এই যে প্রথম পদের উপর বিয়োগ আকারে বসবে। তো এইটা ছিল আমাদের r প্লাস 1তম পদ বের করার সূত্র ভাই, ঠিক আছে? তো এইটা সকলের মুখস্থ আছে আশা করি। তো এইখানে একটা টুইস্ট আছে, এই টুইস্টটা একটু আমরা খেয়াল করব, ঠিক আছে? টুইস্টটা কি? তুমি দেখো, এটা তোমার প্রথম পদ, এটা তোমার দ্বিতীয় পদ। তো প্রথম দ্বিতীয় পদের যেই 2টা পাওয়ার রয়েছে এই 2টা পাওয়ারকে তুমি ভাই একটু যোগ করে দেখো তো কি হয়। এই 2টা জিনিসকে একটু যোগ করো, n মাইনাস r প্লাস r, কত হচ্ছে বলো তো? n। আচ্ছা, এনটা কি জিনিস? খুব পরিচিত লাগছে না? কই যেন দেখেছি, কই যেন দেখেছি ভাই, কই দেখেছি? এই যে দ্বিপদীর ওপর পাওয়ার আকারে দেখেছি। তার মানে ভাই এই ডিস্ট্রিবিউশনটা এমন ভাবে থাকবে, প্রথম পদ আর শেষ পদের পাওয়ার যোগ করলে অলওয়েজ অঙ্কের পাওয়ার হবে। কার পাওয়ার হবে? অঙ্কের পাওয়ার হবে, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি গত দিনেই বলেছি আজকে আমি কিছু সুপার ট্রিক শেখাবো, শর্টকাটও বলতে পারো। আমি কিন্তু গত দিনে মূল নিয়মে অঙ্ক কিভাবে করতে হয় শিখিয়ে দিয়েছি। আজকে আমরা 1-2 লাইনে অঙ্ক করা শিখবো। তো সবাই রেডি তো নাকি? খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও। প্রচন্ড পরিমাণ মনোযোগ লাগবে এবং জিনিসটা ভেতর থেকে বোঝার চেষ্টা করবা। কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই করবা, ঠিক আছে? তো আজকে আমরা কিন্তু 1 লাইনে অঙ্ক করব। হ্যাঁ, তো 1 লাইনে অঙ্ক করার জন্য আমি একটা অঙ্ক লিখছি। তো সাপোজ আমি লিখলাম a মাইনাস এক্স টু দি পাওয়ার 50 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 30 এর সহগ কত? ইউনিভার্সিটি অ্যাডমিশনে মাঝে মধ্যে এই টাইপের প্রশ্ন দেখা যায়, মাঝে মধ্যেই দেখা যায়, প্রচুর পড়ে বলা যেতে পারে, ঠিক আছে? আমি কিন্তু গতদিন এই টাইপের অঙ্ক 100% দিয়েছি এবং বলছি কোন কোন ইউনিভার্সিটিতে আসার সম্ভাবনা আছে। তোমরা অবশ্যই সেগুলো নোট করে নিয়েছো। তো আমি এই প্রশ্নটা লিখেছি। তো এটা আমরা যেহেতু ডিটেলসে শিখেছি গত ক্লাসে, আজকে কিন্তু আর ডিটেলসে শিখবো না, আজকে আমরা 1 লাইনে শিখবো। ওকে, আচ্ছা আমি একটু দেখে নিই কোনো প্রবলেম আছে কিনা, ব্লাডটার হয়ে গেছে কিনা। ওকে, তো আমরা x টু দি পাওয়ার 30 এর সহগ বের করতে চাই। তো 1 লাইনে নিয়ম, ঠিক আছে? অ্যাট ফার্স্ট যেটা করব, পদ 2টা লিখে নিব, একটা a আর একটা কি মাইনাস x লিখে নিব। লিখে নিলাম, লিখে নিয়ে অ্যাট ফার্স্ট তুমি দেখবা x এর উপর পাওয়ার কত রয়েছে? 30। এটা কিন্তু 30 দরকার তোমার, তাহলে যেটা দরকার তুমি এখানে সেই জিনিসটাই লিখে নিবা। ওকে ভাই, সেইটা তুমি লিখে নিছো।
লিখে নিছো। এবার তুমি কি জানো এইখানে একটা কি হয় বলো তো, এইখানে একটা কম্বিনেশন অপারেটর হয় সি, ওকে। আর আমরা কি জানি সি এর নিচে যা থাকে শেষ পদের উপরে সেটা থাকে, তাহলে এখানে যদি 30 হয় তাহলে এই জায়গাটাতেও কত হবে, 30ই হবে, গত ক্লাসে আমি শিখিয়েছি। এবার এই জায়গাতে কি বসবে বলো তো, টোটাল পাওয়ার, টোটাল পাওয়ারটা কত বলো তো 50, অঙ্কের টোটাল পাওয়ারটা 50, ঠিক আছে। এবার আমরা কি জানি এই প্রথম পদ মানে এইটা প্রথম পদের উপর এই দুইটা জিনিস কি আকারে থাকে, এই যে এই দুইটা জিনিস সি এর উপরে আর নিচের পোর্শনটা কি আকারে থাকে, বিয়োগ আকারে থাকে, তাহলে সেই জিনিসটা লিখবো, তাহলে 50 মাইনাস 30, ঠিক আছে। আমার কিন্তু অঙ্ক করা শেষ। তাহলে আমি কি বের করতেছিলাম, x টু দি পাওয়ার 30 এর সহগ, তুমি জাস্ট এখানে লিখবা x টু দি পাওয়ার 30 এর সহগ, ওকে। এবার জাস্ট আমরা এটা সিম্পলিফিকেশন করব, সিম্পলিফাই করি, তাহলে 50c30, এখানে a এর ওপর 20, আর এখানে দেখো একটা মাইনাস রয়েছে, মাইনাসের ওপর যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর বিজোড় সংখ্যক থাকলে সেটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস, এখানে থাকে x টু দি পাওয়ার 30। তো তোমাকে ভাই প্রশ্নটা কি করেছে, প্রশ্ন করেছে কিন্তু x টু দি পাওয়ার 30 সহগ কত, তো তুমি x টু দি পাওয়ার 30 সহগ কিন্তু বের করে ফেলছো ভাই, ঠিক আছে, তোমার অঙ্ক শেষ। এখন চাইলে এটা তুমি ইঞ্জিনিয়ারিং রিটেনেও লিখতে পারো, তোমার ভার্সিটিতে এমসিকিউ আকারে আসলে তো এইভাবে উত্তরটা পেয়ে গেলা, তাহলে x টু দি পাওয়ার 30 সহগ কি এইটা, ওকে ভাই। তো আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আর একটা অঙ্ক লিখছি। সাপোজ আমি একটু চেঞ্জ করে দিলাম, লিখলাম a প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 50 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 30 সহগ কত, ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ করে দিলাম। তাহলে ভাই তোমার দরকার x টু দি পাওয়ার 30 সহগ, তাহলে তুমি সেইটাই লিখো x টু দি পাওয়ার 30 এর সহগ, লিখলা। তুমি কি জানো ভাই, তুমি জানো প্রথম দুইটা পদ আগে লিখে নিতে হবে, অবশ্যই চিহ্ন সহ লিখে নিলা। এবার দেখো তুমি ভালো করে চিন্তা করে দেখো, তোমার দরকার কি x এর উপর 30, x এর উপর কত দরকার 30, এখানে কিন্তু x এর উপর অলরেডি 2 আছে, তাহলে এখানে কত লিখলে 30 হয়ে যাবে, কত লিখলে 15 লিখলে, কারণ 15 দুগুণ কত 30, ঠিক আছে ভাই। তাহলে তোমাকে যেই কোনো মূল্যে তোমাকে প্রশ্নকর্তা যেই প্রশ্নটা করেছে সেটা মিলাইতে হবে, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার 30 অংশটা মিলে গেছে। এবার আমরা কি জানি এখানে যা থাকে সি এর নিচে সেটা বসে, আর সি এর উপরে টোটাল পাওয়ারটা বসে, বসে কি না বসে, আচ্ছা। আর আমরা কি জানি এইখানে যে দুইটা জিনিস থাকে এখানে সেটা কি আকারে বসে বলো তো, বিয়োগ আকারে বসে, কি আকারে বসে, বিয়োগ আকারে, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 50 মাইনাস 15, ঠিক আছে ভাই। এইবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে এটা হচ্ছে 50c15, এইখানে হচ্ছে দেখো a এর ওপর 35, আর আমি আগে বলেছি মাইনাসের ওপর পাওয়ার বিজোড় হলে কি হয়ে যায় সেটা মাইনাস, তাহলে এইখানে একটা -1, আর এইখানে কি থাকছে x এর ওপর 30, তাহলে এই -1টা সামনে চলে আসলো, তাহলে -50c15 a এর ওপর 35 x এর ওপর 30। তাহলে বলো তো তোমাকে প্রশ্ন করেছে কি x টু দি পাওয়ার 30 সহগ কত, তুমি কিন্তু অলরেডি ভাই এটা বের করে ফেলছো, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলাই কিন্তু আমরা গতদিন এক পেজ ধরে ধরে করছিলাম, আজকে কয় লাইনে করলাম আমি বোঝানোর জন্য 3 লাইন নিয়েছি, কিন্তু এক লাইনেই করা পসিবল, ঠিক আছে। সর্বোচ্চ 20-30 সেকেন্ড লাগবে, ঊর্ধ্বে 40 সেকেন্ড লাগতে পারে, ওকে। তো এইটা আমি বুঝে গেছি, আমি এটাকে আরেকটু কমপ্লেক্স করার চেষ্টা করি, তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে তাহলে। তো সাপোজ আমি এবার লিখলাম a মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার 50 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 21, x টু দি পাওয়ার 21 এর সহগ কত, ঠিক আছে ভাই। পড়ার আগে বলি ছোট্ট ছোট্ট জিনিস ধরে ধরে পড়বো, তারপর আমি বেশ বড় বড় অঙ্কগুলা খুব সহজে করে দিব,
তুমি ছোট্ট ছোট জিনিসগুলো নিয়ে ধৈর্য নিয়ে দেখতে পারলে বড় বড় অঙ্ক দেখবা খুব সহজেই করে ফেলতেছো। তাই ধৈর্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এইটা আমাদের অঙ্ক x⁻21 এর সহগ তোমাকে বের করতে হবে ভাই, ঠিক আছে? তাহলে তুমি লিখে নিলা x⁻21 এর সহগ। ওকে, তো প্রথমে পদ দুইটা লিখে নাও, প্রথম পদ a আর দ্বিতীয় পদ কি -x³ লিখে ফেলছো। আমি সবসময় বলছি যা চাই সেইটা মেলানোর চেষ্টা করো। তাহলে x এর উপর আছে 21, এখানে অলরেডি আছে 3, তাহলে এখানে কত নিলে 21 হবে দেখো তো? 7। কত নিলে? 7। 3 7 কত হয়? 21 হয়, মিলে গেছে। এখন আমরা কি জানি, এখানে c নিতে হবে, c এর উপর এই জিনিসটা থাকবে, ঠিক আছে? আর এখানে থাকবে কি বলতো? টোটাল পাওয়ার। এবার এই দুইটা জিনিস এখানে কি আকারে বসবে? বিয়োগ আকারে বসবে। ওকে, আমি পূর্বের ক্লাসে এই সূত্রগুলো কিভাবে আসছে সব ডিটেলস বলেছি, যারা ক্লাস দেখো না অবশ্যই দেখে নিবা। তো এখন আমরা ক্যালকুলেশন করব জাস্ট। তাহলে এখানে ক্যালকুলেশন করলে a⁻43 আর মাইনাসের উপর বিজোড়, তার মানে কি হবে? একটা মাইনাস চিহ্ন, আর এইখানে থাকবে কত? x⁻21। তো বলো তো ভাই x⁻21 এর সহগ কত? এইটা। অঙ্ক শেষ। ওকে, আচ্ছা, আর একটা অঙ্ক ঝটপট করে ফেলবো। সাপোজ আমি এখানে লিখলাম x², ঠিক আছে? x² গোটাটার উপর 50, বললাম এর বিস্তৃতিতে x⁻21 এর সহগ কত? তাহলে তুমি লিখবা x⁻21 এর সহগ। ওকে, তাহলে লিখলা প্রথম পদ, তারপর লিখলা দ্বিতীয় পদ x² লিখলা। তোমাকে মিলাইতে হবে x এর উপর কত দরকার তোমার? 21 দরকার। এখানে অলরেডি 2 আছে, 2 এর সাথে কত গুণ করলে 21 হয়? 2 এর সাথে কত গুণ করলে হয়? এরকম কোন সংখ্যা, পূর্ণ সংখ্যা কি পাচ্ছ? ধনাত্মক পূর্ণ সংখ্যা পাচ্ছ না। আচ্ছা, তবে তুমি মনে করছো যে ভাইয়া যদি আমি 21/2 লিখি তাহলে এই 2 কাটাকাটি হলে 21 হবে। ওকে, তোমার কথা মানলাম ভাই, আমি মেনে নিলাম। মেনে নিয়ে আমি তাহলে কি জানি, এখানে যা থাকবে এইখানে সেইটাই লিখতে হবে, আর উপরে কি হবে? অঙ্কের টোটাল পাওয়ার। তো ভাই এইটা আসলে কি? এটা NCR না? NCR। আর হওয়ার শর্তটা কি? আর অলওয়েজ কি হইতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি হইতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? না, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না। তাহলে কোনোভাবেই এই যে 21/2 এটা তুমি লিখতে পারতেছো না, ঠিক আছে? তাহলে তুমি আর একটু চিন্তা করো, আর কি লিখলে 21 মিলবে? আর কোনো কিছু লিখলেই তুমি 21 মিলাইতে পারছো না, তাহলে তুমি এরকম x⁻21 এর কোনো সহগ পাচ্ছ না। তখন তুমি বলবা x⁻21 এর কোনো সহগ নাই, সহগ নাই। ওকে ভাই, তাহলে যদি কখনো আর এর মান ভগ্নাংশ চলে আসে, ঋণাত্মক চলে আসে, তুমি তখন কি বলে দিবা? যে এরকম কোনো কিছু নাই। ওকে, তাহলে আশা করি এইটা বুঝেছো। এইটা ছিল আমাদের টাইপ নাম্বার 1। আমি আজকে টাইপের ভিত্তিতে কিছু প্রশ্ন করাবো। এটা ছিল টাইপ নাম্বার 1, কিছু ম্যাথ আমরা সলভ করব, ঠিক আছে? তো টাইপ নাম্বার 1 চলে গেছে। আমাকে একটু ঝটপট জানাইতে হবে বুঝেছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা যে এটা শিখলা। ওকে, আমাকে অলরেডি শাহরিয়ার ইসলাম বলেছে এই পদ নাই। গুড। হ্যাঁ, আমাকে বেশ কয়েকজন উত্তর করে দিয়েছে যে এত এত। সানজেদুল বলছে নাইস ভাই। ওকে, রিহা জান্নাত বলেছে বুঝেছি। ভাইয়া এখানে সহগ কি 0 বা আনআইডেন্টিফাই? না, এখানে সহগ 0 তুমি বলতে পারো, কারণ 21 x⁻21 বিশিষ্ট কোনো পদ নাই, ঠিক আছে? কোনো পদ নাই, তাহলে তুমি সেক্ষেত্রে 0 বলতে পারো, কিন্তু আনআইডেন্টিফাই বলতে পারো না, ঠিক আছে? আনআইডেন্টিফাই বলতে পারো না। ওকে, তানভীর বলেছে নো প্রবলেম, বুঝেছি। সানজেদুল বলেছে অল ক্লিয়ার, জি বুঝছি। হারুন বলেছে ভাইয়া খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ।
অনেক সহজ লাগছে জিহাদ বলেছে। হ্যাঁ, নিয়মগুলো তোমার অনেক সোজা লাগবে, কারণ মূল নিয়মে দেখবা যে এক পেজ লেগে যাচ্ছে এবং 5 মিনিট লাগছে, সেখানে এই অঙ্কগুলো করতে তোমার 30-40 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। আর যেহেতু সময়টাই ফ্যাক্ট, সময় হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় কালপ্রিট। সময় দ্বারা কিন্তু সবকিছু গঠিত। দেখো তোমার জীবনটাও কিন্তু সময় দিয়ে গঠিত, সবকিছু সময়ের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তাই সময়টা বাঁচাইতে হবে। যে তোমার সময় বাঁচাবে সে তোমার বন্ধু, তার মানে আমি ভাই তোমাদের বন্ধু, ঠিক আছে। এই বলে কালকে এসে কেউ গলায় আবার হাত দিয়ে তো বললো না যে আসো বন্ধু একটা সেলফি তুলি। তো যাই হোক, আমি তোমাদের ফ্রেন্ড প্লাস বড় ভাই, দুইটাই চিন্তা করতে পারো, নো প্রবলেম। তো আমি কিন্তু টাইপ নাম্বার 1 তোমাদেরকে বলে দিয়েছি ভাই। এবার আমি টাইপ নাম্বার 2-তে চলে যাব। টাইপ নাম্বার 2 তোমরা এইভাবে টাইপ করে করে লিখবা, ঠিক আছে। টাইপ নাম্বার 2, আচ্ছা টাইপ 2তে আমি একটু ম্যাথটাকে কমপ্লেক্স করব, আমি লিখলাম 2x - 3y টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 y কিউব এর সহগ কত? x টু দি পাওয়ার 7 y কিউব এর সহগ কত? হ্যাঁ, তো সাধারণত স্টুডেন্টরা কি হয়, এখানে যদি অনলি x টু দি পাওয়ার 7 দেয় খুব সহজে পারে অঙ্কটা, অথবা যদি অনলি y কিউব দেয় খুব সহজে পারে, কিন্তু দুইটা এক জায়গায় করে দিলে তখন একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। বিশেষ করে এই টাইপের প্রশ্নগুলা ইঞ্জিনিয়ারিংয়ে দেখা যায়, বিশেষ করে সাস্টে বেশ কয়েকবার আসছে, এই প্রশ্নটাই সাস্টে আসছে বেশ কয়েকবার, ঠিক আছে। তাহলে বিষয়টা কি, এখন আমরা এই অঙ্কটাকে কিভাবে করব? ঘাবড়ানোর কোনো দরকার নাই ব্রাদার, কারণ আমি আছি তোমাদের সঙ্গে। এইটা কিভাবে করবে সেটা আমরা এখন শিখে যাব, ঠিক আছে। আচ্ছা, তো আমার টার্গেট হচ্ছে এইটার উপর টার্গেট। এবং আমি একটা জিনিস শিখছি ভাই, আমি জানি যে এই দুইটা পাওয়ার যোগ করলে মোট পাওয়ারটা পাওয়া যায়। তো আমি দেখতে পাচ্ছি 3 আর 7 যোগ করলে 10, যেটা অঙ্কের মোট পাওয়ার। তাহলে আমার আইডিওলজি অনুযায়ী জিনিসটা ঠিক আছে, আমি সঠিক পথে যাচ্ছি। তাহলে আমি এখন লিখব x টু দি পাওয়ার 7 y কিউব এর সহগ। তো ঠিক আগের মতো যেই লাও সেই কুমড়াই, যা ছিল সম্পূর্ণটা লিখবো। কি লিখবো? 2x - 3y লিখে ফেলছি, ঠিক আছে ভাই। তো সব সময় চেষ্টা করবা যে এই শেষেরটা মিলানোর, মিলাবা। শেষ ভালো যার সব ভালো তার, ওকে। শেষেরটাকে মিলানোর চেষ্টা করো। তো তোমার এখানে আছে শেষে y, এখানে আছে y কিউব, তো y এর উপর কত দরকার ভাই? তোমার 3 দরকার, তাই তুমি এখানে 3 লিখে ফেললা, ওকে। 3 লিখে ফেলছো, ওকে। এবার তুমি কি জানো, এইখানে শেষেরটার উপর যা থাকে সি এর নিচে সেই জিনিসটাই থাকে, সেইটাও লিখে ফেলছো। এবার তুমি এখানে লিখবা কত? 10। কত লিখবা? 10, ওকে। আচ্ছা, এবার দেখো তো এইটার উপর কি হবে? এই দুইটা জিনিসের বিয়োগ, তাহলে 10 - 3 লিখে ফেললা, ওকে। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, তাহলে 10c3, এখানে 2x এর উপর 7 থাকছে, আর এখানে মাইনাসের উপর ঋণাত্মক, তার মানে মাইনাস চিহ্নটা সামনে চলে আসবে, আর 3 এর উপর 3। আচ্ছা, পরের লাইনেই করি, ওকে। এটা আমরা ক্যালকুলেশন করে ফেলছি। এবার দেখতে পাচ্ছি -10c3, এখানে 2 এর উপর 7, কারণ দুইটার উপরই পাওয়ার রয়েছে, আর এখানে 3 এর উপর 3 টু দি পাওয়ার 3, আর এখানে আছে কত? x টু দি পাওয়ার 7, y এর উপর আছে কত? কিউব, ওকে ভাই। তো তোমাকে প্রশ্ন করেছে কি, কার সহগ? x টু দি পাওয়ার 7 y কিউবের সহগ। দেখো x টু দি পাওয়ার 7 y কিউবের সহগটা কত? এত, ঠিক আছে। ইয়া বড় অঙ্ক, জাস্ট 3 লাইনে শেষ। হ্যাঁ, রুলটা কুল না? যথেষ্ট কুল। এখন শুধু অ্যাপ্লাই করতে হবে এবং শিখতে হবে কিভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে। ক্যালকুলেশন ভুল করা যাবে না, হাত একটু ফাস্ট হইতে হবে। তো আশা করি এটা বুঝেছো। হ্যাঁ, আমি আরেকটা অঙ্ক করব, তারপর একটা অঙ্ক তোমাদেরকে দিব এবং আমি দেখতে চাই তোমরা কেমন পারছো। তো আমি এবার আরেকটা অঙ্ক লিখতেছি। অঙ্কটা হচ্ছে 2x - y স্কয়ার, ঠিক আছে, বারবার মাইনাস দিচ্ছে, সাপোজ এখানে দিলাম প্লাস 2x + y স্কয়ার টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 8 এর সহগ কত? ওকে ভাই, আমি এটা প্রশ্ন করেছি,
তো প্রাথমিক যেটা জিনিস তুমি কি চিন্তা করছো, তুমি একটা জিনিস চিন্তা করেই নিছো যে এই দুইটার পাওয়ার যোগ করলে অঙ্কের টোটাল পাওয়ারটা পাওয়া যাবে। তো এই দুইটা পাওয়ার তুমি যোগ করছো 6 আর 8 কত হচ্ছে 14, কিন্তু অঙ্কের দিকে তাকিয়ে দেখছো হাই হাই অঙ্কে তো পাওয়ার আছে 10, তাহলে তো আমার খাওয়া শেষ, আমি তো আর পারলাম না অঙ্কটা। এইরকম ভাবার দরকার নাই, ঠিক আছে? কেন ভাবার দরকার নাই? কারণ এখানে রয়েছে কি ওয়াই এর উপর স্কয়ার, কি রয়েছে ওয়াই এর উপর স্কয়ার। এই 2 দ্বারা এই যে y এর পাওয়ার 2 আর এখানে y এর পাওয়ার 8, তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করো তো কত হয় ভাই? দেখো তো 4, কত হয় 4। তাহলে এখানে অ্যাকচুয়ালি পাওয়ার কত 4, তাহলে 4 আর 6 কত হয় 10, অঙ্কের পাওয়ার কত 10, ঠিক আছে? তাহলে ভেতরের থিঙ্কিংটা বলে দিলাম, এরকম উল্টাপাল্টা দেখে ভয় পাওয়ার দরকার নাই। তো তুমি এখন কি করবা ভাই? তুমি বের করবা x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 8 এর সহগ। তাহলে তুমি এটা লিখে ফেললা। এবার তুমি লিখছো প্রথম পদ লিখে ফেললা, এবার তুমি দ্বিতীয় পদ লিখে ফেলছো, ওকে? এইবার লিখে তোমাকে আমি কি বলছি, সবসময় শেষেরটা মিলাবা। তো শেষেরটা মিলাইতে চাও, এখানে y এর উপর রয়েছে স্কয়ার আর এখানে y এর উপর লাগবে কত 8, তাহলে এখানে কত লিখলে ভাই 8 হয় বলো তো? 4 লিখলে 8 হয়, ওকে? এটা লিখে ফেলছো। এখন তুমি কি জানো, এই c নিলা, c এর নিচে 4 আর উপরে কত হবে ভাই বলো তো 10। এখন কি জানো, এই দুইটা জিনিসের বিয়োগফল এখানে বসবে, ওকে? ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 10c4, এইখানে পাচ্ছি 2x এর উপর 6, এখানে 4 দুগুণ 8, তাহলে এখানে তুমি কি পাচ্ছ 10c4 2 টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 8, ওকে? তো তোমাকে ভাই কি বলছে, x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 8 এর সহগ বের করো, সেইটাই তো বের করে ফেলছো, তাই না? তুমি কিন্তু বের করে ফেলছো। সময় লাগলো কি? সময় লাগলো না। বোঝা যাচ্ছে কিনা আমাকে জানাইতে হবে ভাই, ঠিক আছে? বোঝা যায় কিনা আমাকে জানাইতে হবে। শাহরিয়ার অলরেডি আনসার করে পাঠিয়ে দিয়েছে, ভেরি গুড। হাবিবুল্লাহ বাশার অলরেডি পাঠিয়েছে, আসিফ পারভেজ, ভেরি গুড। ওকে, ঠিক আছে, বুঝতে পারতেছো। আরো বেশি রেসপন্স দরকার ভাই। সামিয়া আহমেদ বলছে ক্লিয়ার, বোঝা যাচ্ছে ভাইয়া। জুবাইর বলেছে ভাইয়া ঠান্ডা লাগছে নাকি? ভাইয়া ঠান্ডা লাগছে নাকি? আমাকে প্রশ্ন করেছো? আচ্ছা, আমাকে তো ঠান্ডা লাগেনি, আমাকে তো গরমই লাগছে। ওকে, আমি এসিটা আরেকটু করে দিই। তানভীর বলেছে বুঝেছি। আচ্ছা, মাহির বিন হাসান বলেছে নাইস ভাই। আসিফ বলছে ভাইয়া দারুণ ক্লাস, থ্যাংক ইউ। যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রেই এই কমপ্লিমেন্টগুলো খাটে, এর আগে কিন্তু কমপ্লিমেন্ট খাটে না। এসব ম্যাথ কি এইচএসসিতে আসে? কেন আসবে না? এইচএসসিতে থাকবে এখান থেকে। এখন এইচএসসিতে কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি গত ক্লাসে বলেছি, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হলো আমি অ্যাডমিশন কেন্দ্রিক ক্লাসটা নিচ্ছি, এই কারণে তোমাদের শর্টকাট রুলগুলো দেখাচ্ছি। তবে আমি বেসিকগুলো অবশ্যই বলবো, একটু একটু করে বেসিক বলবো। তো সবগুলো তো বলা পসিবল না, কারণ অ্যাডমিশন ক্লাস, ঠিক আছে? তোমাদের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো তাদের জন্য আমি ইনশাল্লাহ ক্লাস নেব বেসিক সহকারে, প্রবলেম নাই, অন্য কোনো একটা অধ্যায়ের। তো ওকে, এটা চলে গেল আমাদের। আমি এখন তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, তোমরা একটু এটা করে ফেলবা। দেখি আমাকে কে কত দ্রুত বলতে পারে অঙ্কটার অ্যান্সার। সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 2y কিউব টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 8 এর সহগ কত? এই অঙ্কটা ঝটপট করে আমাকে উত্তর জানাই দিতে হবে ভাই, খুব দ্রুত করে আমাকে জানাই দিতে হবে এর সহগ কত। আমি ওয়েট করতেছি তোমাদের উত্তরের জন্য। দেখা যাক কে আমাকে কত দ্রুত উত্তরটা পাঠাইতে পারে।
সোহাগ আমার এক্স স্টুডেন্ট, খুবই ভালো ছেলে, তোমাদের বড় ভাই, এখন ভার্সিটিতে পড়াশোনা করছে, দোয়া করো ওর জন্যে। আচ্ছা, মুশফিকুর রহমান বলেছে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে ভাই। ওকে। সোনিয়া আমার ঝগড়ি ছাত্রী, আসসালামু আলাইকুম বলেছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? বুয়েটে চান্স পেতে হবে। ওকে, আমাকে প্রতীক জানিয়েছে 0, রিয়াদ বলেছে 0, নট পসিবল, এই পদ নাই, নাই নাই নাই, 0 0 নাই। ওকে। এই রাফি বলেছে নেই মেবি। কেন? তোমাকে শিওর হইতে হবে ভাই, ঠিক আছে? শিওর হওয়া লাগবে। হ্যাঁ, নাই, নাই বা 0। আসলে নট পসিবল বলা ঠিক না, কারণ হচ্ছে তুমি তো আর এর মানে এখানে ভগ্নাংশ পাচ্ছ, ঠিক আছে? এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে কোনো কিছু না পাইলে 0 লেখা যায়। নট পসিবল মানে অনেকটা অসংজ্ঞায়িত টাইপের হয়ে যায়, নট পসিবল না দেওয়াই ভালো, ঠিক আছে? ওকে, হ্যাঁ হয়েছে। তো আমরা চলে যাব এখন টাইপ নাম্বার 3-তে। টাইপ নাম্বার 3-তে যাওয়ার আগে আমাদের একটা বেসিক জিনিস একটু চিন্তা করে নিতে হবে। তো তোমরা যারা বিন্যাস সমাবেশ পড়েছো তারা খুব সহজেই বুঝতে পারবে জিনিসটা। তো আমি কথার কথা বললাম 8টি কলম, আমি 8টি কলম এ, বি এবং সি নামের 3 জনের মধ্যে ভাগ করে দিতে বললাম। তো এখন তোমার হাতে একটা ব্যক্তি আছে এ, একটা বি আর একটা কি সি, ঠিক আছে? তো এই 8টি কলম তো তুমি নানানভাবে ভাগ করে দিতে পারো। তো আমি কথার কথা চিন্তা করলাম যে আমি এ কে দিলাম 5টা, আমি এ কে দিচ্ছি 5টা, বি কে দিচ্ছি 3টা আর সি কে দিচ্ছি 2টা। তাহলে দেখো টোটাল 8টা কলম আমি ভাগ করে দিলাম, ঠিক আছে? এখন এই যে ভাগ করে দেওয়ার তাহলে উপায়টা কই? মোট উপায়টা আমরা এখন বের করতে চাই, ঠিক আছে? তাহলে মোট উপায়টা হচ্ছে এ কতটা পাইছে বলো তো? 8টার মধ্যে 5টা। কম্বিনেশন অপারেটর তোমরা যারা বিন্যাস সমাবেশ পড়ে ফেলছো, আমি আগে বলছি অ্যাডমিশনের ক্লাস, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে যাদের ল্যাকিং, এই মানে যারা পড়ো নাই এখনো ফার্স্ট ইয়ারে, তাদের জন্য একটু সমস্যা হতে পারে, বেশি সমস্যা হবে না আশা করি, ঠিক আছে? তো আমি কি 8টার মধ্যে 5টা অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার হাতে আছে কয়টা আর বলো তো ভাই? আমার হাতে এই সরি এখানে 10টা লিখি। 10টা কলম, এ কে দিছি 5টা, বি কে দিছি 3টা, সি কে দিছি 2টা। তাহলে টোটাল কয়টা? 10টা। তাহলে দেখো 10টার মধ্যে আমি এ কে কিন্তু অলরেডি ভাই 5টা দিয়ে দিয়েছি। তাহলে আমার হাতে আর কলম আছে কয়টা বলো তো? হাতে আর কলম আছে কয়টা? 5টা। কয়টা? 5টা। তাহলে এখন বি কে আমি 5টা কলমের মধ্যে কয়টা দিচ্ছি? 3টা দিচ্ছি। কয়টা দিচ্ছি? 3টা দিচ্ছি। এখন এখানে গুণ হচ্ছে কেন ভাই? অসম্পূর্ণ কাজ হলে গুণ হয় আর সম্পূর্ণ হলে যোগ হয়, ঠিক আছে? এখন অসম্পূর্ণ কিনা দেখো, তোমাকে 10টা কলম দিতে বলেছে, তুমি কিন্তু 5টা দিয়েছো। কাজ কি শেষ হয়েছে? তোমার শেষ হয় নাই, তাই তুমি এখানে কি চিহ্ন দিচ্ছ? গুণ দিচ্ছ। এবার দেখো তুমি এই 5টা দিছো, 3টা দিছো, 5টার 3টা কয় তারা হচ্ছে 8টা। 10টার মধ্যে 8টা দিয়েছে, এখনো কি কাজ শেষ হয়েছে? শেষ হয় নাই। তাহলে আবার কি? গুণ চিহ্ন। তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি 5টা দিয়ে ফেলছো, 3টা দিয়ে ফেলছো, 8টা দিয়ে ফেলছো, তাহলে আছে তোমার হাতে কয়টা? 2টা। সি কে তুমি 2টার মধ্যে কয়টা দিচ্ছ ভাই? 2টাই দিচ্ছ। কয়টা দিচ্ছ? 2টা। এখন তোমরা সকলেই জানো সেটা হচ্ছে এনসিআর এর সূত্র, এটা তোমরা সকলেই জানো। উপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, উপরেরটা নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল। সূত্রটা কিন্তু সবাই জানো। তাহলে আমরা সূত্র আকারে এটা ভাঙানোর চেষ্টা করব এখন, ঠিক আছে? তাহলে আমি লিখবো কত? 10 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 10 আর 5 বিয়োগ করলে কত থাকে দেখো তো? 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ওকে। তাহলে উপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, 5 আর 3 বিয়োগ করলে কত থাকে বলো তো? 2 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, 2 আর 2 বিয়োগ করলে কত থাকে? 0 ফ্যাক্টোরিয়াল।
ওকে, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল আউট, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল আউট, 0 কে ফ্যাক্টোরিয়াল করলে 1 হয়। আমি যখন বিন্যাস সমাবেশ তোমাদের ক্লাস নেব কেন হয় ডিটেলস বেসিক সহ বলে দিব। তো আপাতত আমি ধরে নিচ্ছি তোমরা যারা ক্লাস করছো সব অ্যাডমিশন স্টুডেন্ট, তোমরা বুঝবা। তো 10 ফ্যাক্টোরিয়াল, তো 10 ফ্যাক্টোরিয়াল নিচে কত আছে 5 ফ্যাক্টোরিয়াল, আছে কত 3 ফ্যাক্টোরিয়াল, আছে কত 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এইটা ক্যালকুলেশন করে যা পাবো তত উপায়ে এই যে 10টা কলম এই 3 জনের মধ্যে দেওয়া যাবে। ঠিক আছে ভাই, কিন্তু তুমি একটা মজার জিনিস লক্ষ্য করো, এত ক্যালকুলেশন করা তোমার দরকার নাই, এত ক্যালকুলেশন করার দরকার নাই। কেন নাই? কারণ তুমি দেখতে পাচ্ছ 10টা কলম, তাহলে উপরে লিখছো 10 ফ্যাক্টোরিয়াল, এ কে দিছে কয়টা 5টা, নিচে লিখছো 5 ফ্যাক্টোরিয়াল, বি কে দিছে কয়টা 3টা, নিচে লিখছো 3 ফ্যাক্টোরিয়াল, সি কে কয়টা দিছে 2টা, নিচে লিখছো কত 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে ভাই জিনিসটা কি হলো? জিনিসটা হলো কোনো একটা নির্দিষ্ট সংখ্যক জিনিস যদি অনেক জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে ওপরে হবে সেই নির্দিষ্ট সংখ্যা, আর অনেক জনের মধ্যে তুমি যে ভাগ করে দিচ্ছ সেই পরিমাণটা দ্বারা ভাগ করলেই তুমি তার মানে কোয়ান্টিটিটা পেয়ে যাবা। ঠিক আছে, সাপোজ আমি বললাম তোমাদেরকে যে এরকম জিনিসটা বোঝো ভালো করে। ঠিক আছে, সাপোজ আমি বললাম 12টা কলম এবিসির মধ্যে দাও, তো তুমি এ কে সাপোজ দিছো 7টা, এ কে দিছো 3টা, এ কে দিছো 2টা, 7 5 12। ঠিক আছে, তাহলে তুমি এখন এইটা কিভাবে ক্যালকুলেশন করবে? 12টার মধ্যে এ কে দিছো 7টা, কাজ কি শেষ হয়েছে? শেষ হয় নাই। তাহলে তোমার হাতে আর আছে কত? 12টার মধ্যে অলরেডি 7টা দিয়ে ফেলছো, আছে কয়টা তোমার হাতে বলো তো? 5টা। এন্ড এই 5টার মধ্যে বি কে দিচ্ছে কয়টা? 3টা। কাজ কি শেষ হয়েছে? হয় নাই, এই কারণে গুণ চিহ্ন। এবার সি কে দিচ্ছে কয়টা ভাই তুমি বলো তো? সি কে দিচ্ছে 2টা, আর তোমার হাতে আছে কয়টা? 7 3 10, টোটাল কলম 12টা। তাহলে এখানে তুমি লিখবা 2C2। এইটা তুমি ক্যালকুলেশন করলে আবার ভাই সেম জিনিস পাবা। কত পাবা? 12 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, সেম জিনিস পাবা এইটা ক্যালকুলেশন করলে। তাহলে বারবার তোমার এই এত ক্যালকুলেশন লেখার দরকার আছে? দরকার নাই। তাহলে এই বেসিক জিনিসটা আমরা জেনে নিলাম কি একটা নির্দিষ্ট সংখ্যক জিনিসকে কিছু সংখ্যক মানুষের মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে ভাগ করে দিলে তুমি ওই টোটাল জিনিসকে সেই কি পরিমাণ দ্বারা ভাগ করেছো সেটা দ্বারা ভাগ করলেই তুমি পেয়ে যাচ্ছ তার কোয়ান্টিটিটা। ঠিক আছে, তো আমি এইটা দিয়ে কেন শিখালাম তোমাদেরকে এই জিনিসটা? তো অনেক সময় দেখা যায় অ্যাডমিশনে দ্বিপদী না দিয়ে ত্রিপদী দেয় বা চতুর্পদী দেয়। তো ত্রিপদী বা চতুর্পদী বা বহুপদী দিলে আর এর মান কোনটা এটা খুঁজে পাওয়া যায় না, আর এর মান এক্স্যাক্টলি কোনটা এটা কিন্তু বোঝা যায় না। আচ্ছা, আমি যেই থিওরিটা বোঝালাম এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, আমি যেই জিনিসটা বললাম এইটাতে কোনো প্রবলেম আছে কিনা কারো? আসিফ পারভেজ বলেছে ক্লিয়ার, জাফর বলেছে নাই ভাইয়া, একদম ক্লিয়ার, প্রবলেম নাই, নাই ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন এই জিনিসটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম তোমাদের, তো দেখা যায় যে পরীক্ষায় দ্বিপদী না দিয়ে কখনো কখনো ত্রিপদী দেয়, চতুর্পদী দেয় বা বহুপদী দিয়ে দেয়, তখন আর এর মান কোনটা বোঝা যায় না। ঠিক আছে, তো আমি ওইটাকে আর একটু ক্লিয়ার করার জন্য আমি আরেকটা ছোট্ট বেসিক আলোচনা করি তোমাদের সঙ্গে। ঠিক আছে, সাপোজ আমি বললাম a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ কত? ঠিক আছে, এইটা আমি প্রশ্ন করেছি, এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ কত। তো তুমি কিন্তু অলরেডি একটু আগেই করলা এইভাবে অঙ্ক, প্রথমে লিখবা প্রথম পদ, তারপর লিখবা দ্বিতীয় পদ, লিখে ফেললা। এবার x এর উপর দরকার কত তোমার ভাই? r, তাহলে r লিখে ফেলছো। তাহলে এখানে কত লিখবো বলো তো? c এর নিচে r, আর উপরে টোটাল পাওয়ারটা কত? n। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি কি জানো এইটা যা থাকে এইখানে সেই জিনিসটা লিখতে হয় বিয়োগ আকারে। ঠিক আছে, তো এইবার আসলে এখানে ব্যাপারটা কি?
এখানে ব্যাপারটা লক্ষ্য করার জন্য এখানে একটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আমরা এনসিআর এর সূত্র কি জানি বলো তো? ওপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, ওপরে আর নিচেরটা বিয়োগ আকারের ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল জানি না? জানি। তাহলে a এর উপর n মাইনাস আর, x এর উপর r। ওকে, আসলে এই জিনিসটার মিনিংটা কি? এই জিনিসটার মিনিংটা আমরা একটু ভালো করে বুঝবো, ঠিক আছে? একটু ভালো করে দেখো তো, কোনো একটা ফ্যামিলিতে এইটা একটা ভাই, এইটা একটা ভাই, এ আর এক্স দুইজন ভাই, এবং এইটা হচ্ছে তাদের বাবার টোটাল প্রপার্টিস। তো টোটাল প্রপার্টিস তো আসলে দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে, তাই না? দুইজনের মধ্যে ভাগ হবে। তো সাপোজ এই যে এন সংখ্যক প্রপার্টিজের মধ্যে বলছে বাবা এক্স তুই আর সংখ্যক নে, আর বাবা এ তুই এন মাইনাস আর সংখ্যক নে। দেখো দুইটা যোগ করলে এন মাইনাস আর প্লাস আর, টোটাল প্রপার্টিসটাই পাওয়া যাচ্ছে। তার মানে টোটাল প্রপার্টিসটা এই অংশে আর এই অংশে বিভক্ত হচ্ছে। তার মানে তুমি দেখো একটা নির্দিষ্ট জিনিস দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। একজনা কতটুক পাইলো? এন মাইনাস আর, আর একজন কতটুক পাইলো? আর। তাহলে এন সংখ্যক জিনিস একজন পাইলো এন মাইনাস আর সংখ্যক, আর একজন পাইলো কি? আর সংখ্যক। তাহলে দেখো সেটাই করেছি না? তাহলে এন সংখ্যক জিনিস তার মানে এন এর ফ্যাক্টোরিয়াল, একজন পাইছে এন মাইনাস আর, তাহলে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, একজন পাইছে আর, তাহলে সেটা কি? আর এর ফ্যাক্টোরিয়াল। এইটা বুঝেছো কিনা ভাই? তাহলে আমি এটা কেন করলাম? আমার আসলে এই যে সি দিয়ে প্রকাশ করার ইচ্ছা শেষ। সি দিয়ে আমি আর প্রকাশ করব না, কারণ আমি জানি সি দিয়ে যদি প্রকাশ করি ত্রিপদী বা বহুপদীর ক্ষেত্রে আমি ধরা খাবো। তাই আমি আর সি দিয়ে প্রকাশ করব না, আমি এখন এই ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করব। ফ্যাক্টোরিয়াল দিয়ে কিভাবে প্রকাশ করব? আমার টোটাল জিনিসকে কতজনের মধ্যে কিভাবে ভাগ করেছি সেই জিনিসটা দ্বারা ভাগ করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখন অঙ্কে যাব। এই জিনিসটা আশা করি ক্লিয়ার সকলের। আমরা এখন খুব বড় বড় অঙ্ক করে ফেলবো ভাই, খুব বড় বড় অঙ্ক করে ফেলবো, বেশ কিছু ইঞ্জিনিয়ারিং এ আসা প্রশ্ন আমরা করে ফেলবো। সবাই একটু মনোযোগী হও, বিশেষ করে অ্যাডমিশনের স্টুডেন্টরা, ঠিক আছে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমাদেরকেও তো অ্যাডমিশন দিতেই হবে ভাই। তাহলে এখন থেকেই সিরিয়াস হয়ে যাও, মনোযোগ দেওয়া শুরু করে দাও। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন, x প্লাস 2y প্লাস জেড, x প্লাস 2y প্লাস জেড টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7, y টু দি পাওয়ার 5, z টু দি পাওয়ার 3 এর সহগ কত? এটা আমার প্রথম প্রশ্ন, ঠিক আছে? তো নাম্বার 1 কথা, এটা কিন্তু দ্বিপদী না ভাই, ত্রিপদী। এটা কি পদী? ত্রিপদী। তাহলে এই অঙ্কটা আমরা করব কিভাবে? সেই আগের মতোই, x টু দি পাওয়ার 7, y টু দি পাওয়ার 5, z টু দি পাওয়ার 3 এর সহগ আমরা এক লাইনে করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন আমরা কি জানি, যে পদগুলো আছে সেগুলো লিখে ফেলতে হবে। তাহলে লিখে ফেললাম x, তারপর কত আছে 2y, তারপর কত আছে z, লিখে ফেলছি ভাই, লিখে ফেলছি। এবার সব সময় আমি বলেছি শেষেরটাকে মিলাবা আগে, ঠিক আছে? তাহলে তুমি শেষেরটা মিলাও। শেষেরটা কত? z এর উপর কত আছে? 3, তাহলে তুমি z এর উপর 3 দিলা। এবার y এর উপর কত লাগবে বলো তো ভাই? 5, তাহলে y এর উপর তুমি 5 দিয়ে দিলা। এবার x এর উপর কত লাগবে ভাই বলো তো? 7, x এর উপর তুমি 7 দিয়ে দিলা। এখন তুমি ভাবতেছো ভাইয়া এখানে একটা c নেন, নিলাম। এখন কোনটা বসাবা নিচে ভাই? এর আগে তো ছিল প্রথম পদ শেষ পদ বসাইছিলা, কিন্তু এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, কোনটা বসাবা? শেষটা বসাবা? না, হবে না। এই কারণেই আমি বলেছি সি দিয়ে প্রকাশ করার ইচ্ছা আমার শেষ, আমি সি দিয়ে আর প্রকাশ করব না। কারণ আমি জানি দ্বিপদীর পরিবর্তে যদি ত্রিপদী চলে আসে বা চতুর্পদী চলে আসে বা পঞ্চপদী চলে আসে বা বহুপদী চলে আসে, আমি কিন্তু আর সি দিয়ে লিখতে পারবো না। কারণ সিটা অলরেডি অনলি শুধু কয়টার জন্য হচ্ছে? 2টার, দ্বিপদীর জন্য হচ্ছে। তাহলে আমি আর সি দিয়ে লিখবো না, সি দিয়ে আমি আর লিখবো না। তাহলে আমি এখন কি করব? ওই যে সি যদি না হয়, আমি একটা জিনিস শিখাইলাম, 10টা আম 3 জনের মধ্যে দাও, বা 4 জনের মধ্যে দাও, বা 5 জনের মধ্যে দাও, এটা কিন্তু দেওয়া জানো তুমি। তো তুমি দেখছো অলরেডি 15টা পাওয়ার, দেখো একজন পাইছে 60টা, এক্স পাইছে 60টা, ওয়াই পাইছে 5টা, জেড পাইছে 3টা, টোটাল কত? 15ই না? আচ্ছা, তাহলে 15 পাওয়ারের মধ্যে x পাইছে 60টা, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, y পাইছে 5টা, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, z পাইছে 3টা, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তাহলে এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল,
তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5 চলে আসলো, আমরা পাচ্ছি কি x টু দি পাওয়ার 7, y টু দি পাওয়ার 5, z টু দি পাওয়ার 3। ভাই দেখো তোমাকে কি বলছে, এইটার সহগ বের করতে বলছে, তুমি কিন্তু এইটার সহগ বের করে ফেলছো, এইটা হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। বোঝা যায় কিনা, বোঝা গেল কিনা, কেন সি ব্যবহার করলাম না এইটা বুঝেছো কিনা, চটপট জানিয়ে দাও ভাই আমাকে। একজন বলেছে অপূর্ব ভাই এটা কি স্ট্যাটিস্টিক্সের ক্লাস চলছে? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সের ক্লাস চলছে। আসলে আমাকে এগুলা বলে লাভ নাই। ওকে, যারা বোঝার তারা কিন্তু অলরেডি বুঝতেছে। যারা বোঝার তারা অলরেডি বুঝতেছে এবং তারা বুঝতে পারছে বিষয়টা আসলে কোন লেভেলের প্রবলেমগুলো আসলে কতটা সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। নিন্দুকরা তো নিন্দা করবেই, করুক, আমি এইটাই চাই, আমি এগুলো আসলে ভয় পাই না। ঠিক আছে, আমরা এইটা বুঝে ফেলছি, আমরা এই টাইপের আর একটা প্রবলেম করে ফেলবো এখন। ঠিক আছে, তো আমি এইটাকে মিশিয়ে ফেললাম, এইটাকে মিশিয়ে আমি লিখলাম হচ্ছে আর একটা অঙ্ক x স্কয়ার প্লাস y কিউব প্লাস জেড, x স্কয়ার প্লাস y কিউব প্লাস জেড, আচ্ছা, টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8, y টু দি পাওয়ার 6, z টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 8, y টু দি পাওয়ার 6, z টু দি পাওয়ার 4 এর সহগ কত ভাই? ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, এইটা প্রশ্ন, এইটা আমরা এখন সলিউশন করার চেষ্টা করব। ওকে, তো ভালো কথা, দেখো তুমি চিন্তা করেছিলা যে এখানে যে পাওয়ারগুলো থাকবে সেগুলো যোগ করলে অঙ্কের টোটাল পাওয়ার পাওয়া যাবে, এইটাই কিন্তু সত্যি কথা। কিন্তু এখানে যোগ করে দেখছো 14 আর 4 18, এখানে আছে কিন্তু 10। তো আমি আগেই বলছি, কারণ এটা হওয়ার কারণ কি, এক্স এর উপর কি রয়েছে, স্কয়ার। তো এই 2 দ্বারা যদি 8 কে ভাগ দাও তাহলে থাকছে 4, ওয়াই এর উপর কিউব 3 দ্বারা যদি 6 কে ভাগ দাও তাহলে থাকছে 2, আর জেড এর উপর কিছু নাই, জেড এর উপর আছে 4, তাহলে কিন্তু দেখো পাওয়ার 10। তাহলে ঠিকই আছে, এইটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে, আমরা এই অঙ্কটা এখন করার চেষ্টা করব। অঙ্কটা কি, x টু দি পাওয়ার 8, y টু দি পাওয়ার 6, z টু দি পাওয়ার 4 এর সহগ। ঠিক আছে, তো আমি লিখে ফেললাম, এখানে কি কি আছে, x স্কয়ার, এখানে আছে y কিউব, এইখানে আছে z। আমি সবসময় বলছি শেষেরটা আগে মিলানোর চেষ্টা করবা। তো দেখো জেড এর উপর লাগবে কত, 4, তুমি 4 লিখে ফেলছো। এবার ওয়াই এর উপর লাগবে কিন্তু তোমার 6, এখানে আছে অলরেডি 3, তাহলে এখানে কত লেখা উচিত, 2, 3 2 6। আর এখানে আছে এক্স এর উপর স্কয়ার, তোমার লাগবে 8, তাহলে এখানে লিখলা কত, 4। ঠিক আছে, এবার ভাই তুমি দেখো এগুলো বাদ দিয়ে শুধু পাওয়ারটাকে দেখো, 4 2 4, মোট কত, 10। তাহলে এখন আমরা এখানে আর সি নিব না, কেন নিব না, কারণ এটা ত্রিপদী। সি অনলি আমরা ইউজ করব কার ক্ষেত্রে, দ্বিপদীর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে ফ্যাক্টোরিয়ালে প্রকাশ করব। কিভাবে, তাহলে আমার টোটাল পাওয়ার হচ্ছে 10, যেখানে এক্স স্কয়ার পেয়েছে 4টা, ওয়াই কিউব পেয়েছে 2টা, আর জেড পেয়েছে 4টা। আমি এইটা দ্বারা ভাগ করে ফেললাম। ঠিক আছে, এবার আমি ক্যালকুলেশন করব। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে x এর উপর 8, y এর উপর 6, z টু দি পাওয়ার 4। তো দেখো তো ভাই, আসলে তোমাকে কিন্তু এই জিনিসটা সহগই বের করতে বলছে, তুমি বের করে ফেলছো। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম। এবার ইঞ্জিনিয়ারিংয়ে আসছে, রুয়েটে আসছে, কুয়েটে আসছে, এরকম দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার করে আসছে। এই নিয়মের উপরই করে ফেলবো আমরা। এইটা মিশিয়ে দিলাম,
আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, তো আমি এইবার প্রথম অঙ্কটা করি। এই দুইটা অঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট, এবার ইঞ্জিনিয়ারিং আসার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে নাও। তো আমি অঙ্কটা লিখলাম যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ, এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত? ঠিক আছে, এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত? এইটা আমি করব এখন, এই অঙ্কটা আমরা করব। তো ওকে, এই টাইপের অঙ্কে তুমি যখন দেখবা ত্রিপদী দিবে এবং ত্রিপদীতে যদি একটা 1 দেওয়া থাকে, কোথাও কি দেওয়া থাকে 1, তখন তুমি এই জিনিসটা একদম লিখে নাও নোটিস বোর্ড বলে। কোথাও যদি 1 দেওয়া থাকে তাহলে বুঝবা একের অধিক কেস আসবে। কেস আসবে কত? একের অধিক। যেমন এর অঙ্কগুলো একটা করে কেস দিয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু এরকম 1 দেওয়া থাকলে একের অধিক কেস আসবে। তাহলে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার 5 এর সহগ। তো আমার এখানে পদ কি? তিনটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে এক্স কিউব। আর একটা ছোট্ট জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যখন এরকম 1 দেওয়া থাকবে, শেষে যেটা থাকবে সেটার উপর প্রথম পাওয়ারটা 0 বিবেচনা করবা। প্রথম পাওয়ারটা কি নিবা? 0 নিবা। ঠিক আছে, আচ্ছা এবার অঙ্কটা করা যাক। তোমার কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে যে কোনোভাবে এই সবগুলা গুণ করে এক্স টু দি পাওয়ার 5 নিয়ে আসা, যে কোনোভাবে এই সবগুলা গুণ করে এক্স টু দি পাওয়ার 5 নিয়ে আসা, আর সবগুলোর পাওয়ার যোগ করে 9 নিয়ে আসা। তাহলে এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, কারণ তুমি কি জানো, পদের মধ্যে যে পাওয়ারগুলো থাকবে সেগুলো যোগ করলে 9 হইতে হবে, আর সবগুলো গুণ করে হইতে হবে কি এক্স টু দি পাওয়ার 5, কারণ তোমার দরকার কি এক্স টু দি পাওয়ার 5 এর সহগ। তাহলে ভাই আমি কি বললাম, প্রথমটা কি করবা বলো তো? পাওয়ার কি নিবা? 0 নিবা। ঠিক আছে, এবার এখানে এক্স এর উপর কত লিখলে এক্স টু দি পাওয়ার 5 মিলবে? 5 লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার 1 এর উপর কত নিলে সবগুলা যোগফল 9 হবে? কত নিলে? 4 নিলে। দেখো সবগুলা যোগ করো তো, 4 প্লাস 5 প্লাস 0 কত হচ্ছে? 9। 9 এর সাথে 9 মিলে গেছে। এবার এই সবগুলা গুণ করো, 1 এর উপর 4 মানে 1, এক্স এর উপর 5 মানে এক্স টু দি পাওয়ার 5, এক্স কিউবের উপর 0 মানে 1, তার মানে এক্স টু দি পাওয়ার কত? 5। তাহলে ভাই তুমি কি বুঝতে পারছো যে সবগুলো গুণ করে হইতে হবে এক্স টু দি পাওয়ার 5, মানে এটা মিলতে হবে, আর সব পাওয়ার যোগ করে হইতে হবে কত? অঙ্কের পাওয়ার। তাহলে আমরা কিন্তু এইভাবে একটা পেয়ে গেছি। এখন আমি কি জানি? এটা তো ত্রিপদী হলে কি জানি আমি? যত পাওয়ার, এই পাওয়ারটা কার মধ্যে কতটা করে ভাগ হয়ে গেল। তাহলে 9টা পাওয়ার, 1 কে দেওয়া হয়েছে 4টা, এক্স কে দেওয়া হয়েছে 5টা, আর এক্স কিউব কে দেওয়া হয়েছে 0টা। কয়টা? 0টা। এখন আমি বলছিলাম যে 1 হলে কি হয়? একের অধিক কেস হয়। আর কোনো কেস আছে কিনা দেখবো আমরা। ঠিক আছে, তো আমি এখানে যোগ দিয়ে দিলাম। এবার আর কোনো কেস আছে কিনা, তো আমি ঠিক একইভাবে ওই 3টা পদ লিখে নিলাম। ঠিক আছে, এটা দেখা যায় কিনা একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, দেখা যায়। তো দেখো এই যে প্রথমটা 0 নিয়েছিলাম, তাহলে তার পরেরটা কত নিব? 1 নিব। তাহলে তার পরেরটা কত নিব? 1। খালি এই জিনিসটা, এই ট্রিকটা একটু মনে রাখবা, তাহলে দেখবা তোমার অঙ্কগুলো সোজা হয়ে যাচ্ছে। প্রথমটা 0 নিয়েছি, তারপরেরটা কত নিলাম? 1। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এখানে এক্স কিউবের উপর 1 মানে কি আছে বলো তো? এক্স কিউব। আচ্ছা তাহলে এই এক্স এর উপর কত নিলে এক্স টু দি পাওয়ার 5 মিলবে? এক্স এর উপর তাহলে 2 নিলে, তাহলে এখানে এক্স স্কোয়ার। আচ্ছা, আর এই 1 এর উপর কত নিলে এই টোটাল 9 মিলবে? তাহলে 1 আর 2 এ 3, আর এখানে কত নিব? 6। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখো যে 1 এর উপর 6, 1 এর উপর 6। আচ্ছা দেখো 1 এর উপর 6 মানে হচ্ছে 1, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স এর উপর কিউব তার উপর 1 মানে এক্স কিউব। তাহলে তুমি দেখো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, যেটা এটা মিলে গেছে। আর দেখো পাওয়ার গুলো যোগ করো 6 2 8 আর 1 9, এটা মিলে গেছে ভাই, মিলে গেল। তাহলে কি হলো ভাই? দেখো তো 9টা পাওয়ার 1 কে দেওয়া হয়েছে 6টা, এক্স কে দেওয়া হয়েছে 2টা, আর এক্স কিউব কে দেওয়া হয়েছে কয়টা? 1টা। এইটা আমি লিখে ফেললাম। তো আমি এখানে সি দিয়ে প্রকাশ করছি না, কেন বলো তো? এগুলো আসলে কি? ত্রিপদী, তাই।
আর কোনো কেস আছে কিনা, আর কোনো কেস আছে কিনা চিন্তা করি, ঠিক আছে, আর কোনো কেস আছে কিনা। তাহলে 1 লিখলাম, x লিখলাম, এক্স কিউব লিখে ফেললাম। তো এই যে বড়টার উপর 0 নিয়েছি, 1 নিয়েছি, এবার কি নেওয়া বাকি? তাহলে 2, ঠিক আছে, 2 নিয়েছি। তাহলে এবার তুমি চিন্তা করতেছো যে x এর উপর কিউব, তার উপর স্কয়ার, তার মানে এটা হচ্ছে x⁶। তাহলে কত নিলে x⁵ মিলবে? তাহলে তুমি চিন্তা করছো এখানে -1 নিব, কিন্তু -1 নিলে তুমি দেখো তো একটা জিনিস চিন্তা করে, এখানে 9 ফ্যাক্টোরিয়াল, এখানে যে কয়টাই দেওয়া হোক তার ফ্যাক্টোরিয়াল, এখানে -1 এর ফ্যাক্টোরিয়াল, ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় কি? হয় না, ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না। তার মানে তুমি কোনো পাওয়ার ঋণাত্মক নিতে পারবা না। তার মানে এরকম কোনো কেস নাই। কেন নাই? এখানে কিউব আর স্কয়ার যোগ করলে 6 হয়ে যাচ্ছে, তোমার কিন্তু অনলি 5 পর্যন্ত দরকার। আর আছে কিনা? তারপরে আর আছে কিনা? তাহলে 2 নিয়ে হচ্ছে না, 3 নিয়ে দেখি, 3 তরিকা নয়, আরো বেড়ে যাচ্ছে। 4 নিয়ে দেখি, 3 4 আবার আরো বেড়ে যাচ্ছে, তার মানে আর পাবো না, এতটুকুই। তার মানে ভাই আমাদের উত্তর এর মধ্যেই আছে। আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে কি 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 0 কে ফ্যাক্টোরিয়াল করলে কত হয়? 1 হয়। এখানে তাহলে থাকছে x⁵, এখানে 9 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে গুণ করলে x⁵। বলো তো তোমার কি দরকার? তোমার দরকার x⁵ এর সহগ। তার মানে তুমি এইখানে লিখবা 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল যোগ 9 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, কমন নিয়ে নিয়েছো কি বলো তো? x⁵। তাহলে বলো তো x⁵ এর সহগ কত? এইটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। এইটা খুবই মারাত্মক একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝেছো কিনা আমাকে জানাও ভাই। তাহলে এই টাইপের আর একটা অঙ্ক করব, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রিন্স বলেছে ভাইয়া পাওয়ার নেওয়াটা বুঝিয়ে দেন আবার। ঠিক আছে, আমি আর একটা অঙ্ক করবো, তুমি বুঝতে পেরে যাবে, সমস্যা নাই। আচ্ছা, সাদিকুল বলেছে সি ইজ এ ক্রিমিনাল, আই এম গোয়িং টু ক্রাই উইথ সি বাই অ্যাভয়েড ইট। না, তুমি তাকে ক্রাইম করছো না, তুমি উচিত শিক্ষা দিচ্ছ সি কে। তুই ক্রিমিনাল কেন? তোকে অ্যাভয়েড করে আমি তোকে ছাড়াই অঙ্ক করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, আরেকবার, হ্যাঁ আরেকবার বুঝে দিচ্ছে, একটু কঠিন আছে। আসিফ পারভেজ বলেছে 100% ক্লিয়ার। একটু প্রবলেম হচ্ছে ভাইয়া, সেকেন্ডটা একটু প্রবলেম হচ্ছে ভাইয়া, আবার বুঝিয়ে দেন। বুঝেছি ভাইয়া। হ্যাঁ, এই অঙ্কটা তো তোমরা চাইলেই আবারও দেখে এটা বুঝে নিতে পারবা। আমি আরেকটা এই টাইপের অঙ্ক করাবো, তাহলে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, একটু কঠিন অঙ্কটা, একটু কঠিন, বুঝতেই পারছো। শর্ট ট্রিকেও কঠিন, তাহলে মূল নিয়মে কত বড় ভয়াবহ টাইপের বড় হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আসলে মূল নিয়মে করার তোমার সময় থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে অত বড় জায়গাও থাকবে না। তোমার রুয়েট বইতে যখন প্রশ্নটা আসবে একটা লিমিটেড জায়গা থাকে অঙ্কটা লেখার জন্য, ঠিক আছে। ওকে, তো আমরা এই টাইপের আর একটা প্রবলেম করে ফেলবো ভাই, যেন তোমাদের এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো আমি এটা মিশিয়ে দিলাম। এই টাইপের আর একটা প্রশ্ন, এটা বেশ কয়েকবার আসছে। প্রশ্নটা হচ্ছে 1 + x² - x³ 1 + x² - x³ টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে x⁸ এর সহগ কত? x⁸ এর সহগ কত? ঠিক আছে, তো তুমি যেই কথাটা জানো সেটা লিখবা, x⁸ এর সহগ, x⁸ এর সহগ, ঠিক আছে। আচ্ছা, তো এটা ত্রিপদী, প্রথমটা 1, তারপর এটা x², তারপর এটা -x³ লিখে ফেলছো। তুমি অলরেডি কি দেখতে পাচ্ছ ভাই? 1 আছে, তার মানে কি একের অধিক কেস হবে, এই জিনিসটা তুমি শিওর। আর যখন একের অধিক কেস হবে, প্রথমটার পাওয়ার কত নিবা বলো তো? প্রথমটা বলছি, শেষটার পাওয়ার কত নিবা? 0। এটা সব সময় শেষটার পাওয়ার কত? 0। আচ্ছা, তোমাকে যেই কোনো মূল্যে আনতে হবে x⁸। আচ্ছা, -x³ এর উপর 0 মানে কত? এটা 1। এটা মানে কত? 1। আচ্ছা, x² এর উপর কত নিলে x⁸ মিলতে পারে? কত? 4। তাহলে এটা হচ্ছে x⁸, ঠিক আছে। আর 1 এর উপর গোটা দুনিয়া দিল তো 1ই হয়। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ ভাই? x⁸ তুমি পেয়েছো, কিন্তু তোমার পাওয়ার যোগ করে মিলতে হবে 9। এখানে পাওয়ার আছে 0, এখানে আছে 4, তাহলে এখানে কত লিখবা বলো তো ভাই? 5। তাহলে 4 আর 5 কত হচ্ছে? 9। এইটা বুঝেছো কিনা এইটা আমাকে জানাও। এইটা যদি বুঝে ভাই, অন্যগুলো ব্যাপার না। এইটা বুঝেছো কিনা আমাকে জানাও ভাই, একটু ঝটপট জানাও।
ওয়ালিদ বলেছে এত টেকনিক মনে রাখা হার্ড হয়ে যাচ্ছে ভাইয়া, তাহলে চান্স হবে না, চান্স পেতে অনেক পরিশ্রম করতে হবে। ওকে, বুঝেছি বুঝেছি, হ্যাঁ বুঝেছি। ওকে, এইটা যেহেতু বুঝেছো তাহলে এখন আমরা কি করব বলো তো। টোটাল পাওয়ার হচ্ছে 9, 1 কে দেওয়া হয়েছে কয়টা, 5টা, এক্স স্কোয়ারকে দেওয়া হয়েছে 4টা, আর এক্স কিউবকে দেওয়া হয়েছে কয়টা, 0টা। ঠিক আছে, ওকে, এইটা লেখা হলো, শেষ। এবার আমি বলছি 1 হলে কি হয়, 1-এর অধিক, 1 হলে কি হয়, 1-এর অধিক কেস চলে আসে। তাহলে আমরা আর একটা কেস আসে কিনা একটু লক্ষ্য করব। তাহলে আমরা লিখে ফেললাম, প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে এক্স স্কোয়ার, তৃতীয়টা হচ্ছে মাইনাস এক্স কিউব। তো দেখো এই যে শেষটার উপর পাওয়ার নিয়েছিল 0, এবার কি নিবা বলো তো, 1। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলো তো, এক্স কিউব। মাইনাসটা লিখলাম না, ওটা ক্যালকুলেশনে থাকবে। আচ্ছা, আমাকে মিলাইতে হবে এক্স টু দি পাওয়ার 8। তো এখানে কত নিলে এক্স টু দি পাওয়ার 8 হইতে পারে? আচ্ছা, কত নিলে, আমি যদি এখানে 2 নিই তাহলে হয়ে যাবে এটা এক্স টু দি পাওয়ার 4। আর 1-এর উপর যেটাই নিই একই হয়, এটা তো আসলে এক্স টু দি পাওয়ার 7 হচ্ছে, 8 তো হচ্ছে না। আচ্ছা, আমি যদি এটা 3 নিই তাহলে এটা হচ্ছে 3 দুগুণ 6, তাহলে 6 আর 3-এ 9, 8 তো পাচ্ছি না। তাহলে কোনোভাবেই এটা 1-এর জন্য, এক্স কিউবের উপর 1-এর জন্য কোনোভাবেই আমি 8 পাচ্ছি না। ঠিক আছে, কোনোভাবে 8 পাচ্ছি না, তার মানে এই 1 দিয়ে কোনো কেস নাই। ঠিক আছে, তাহলে 1 দিয়ে কোনো কেস নাই, তাহলে এটা বাদ। ঠিক আছে, 1 দিয়ে বাদ। তাহলে এবার 0 দিয়ে পেয়ে গেছি, 1 দিয়ে পাচ্ছি না, 2 দিয়ে আছে কিনা দেখি। তাহলে এর উপর পাওয়ার দিয়ে দিলাম 2। তাহলে দেখো এক্স কিউবের উপর পাওয়ার 2, তার মানে হয়ে গেল কত, 6। ঠিক আছে, এবার এক্স এর উপর কত নিলে এক্স টু দি পাওয়ার 8 মিলবে। আচ্ছা, এখানে অলরেডি 2 আছে, যদি 1 নিই তাহলে 2 1-কে 2, আর 1-এর উপর যেটাই দিই ভাই 1-ই হয়, তার মানে এটা হয়ে গেল কত, এক্স টু দি পাওয়ার 8। দেখো এইটা কিন্তু মিলে গেল না, তাহলে গুণ করে এক্স টু দি পাওয়ার 8 মিলে গেছে। আচ্ছা, এবার যোগ করে, পাওয়ারগুলো যোগ করে 9 মিলাইতে হবে। তাহলে পাওয়ারগুলো যোগ করব, 2 আর 1-এ 3, তাহলে এখানে কত দিব বলো তো, 6। কত দিব, 6। তাহলে 6 আর 1-এ 7, 7 2 9, 9। ঠিক আছে, এবার কি করা হয়েছে ভাই বলো তো। এইবার দেখো টোটাল পাওয়ার 9টা, 1-কে দেওয়া হয়েছে 6টা, এক্স স্কয়ারকে দেওয়া হয়েছে 1টা, মাইনাস এক্স কিউবকে দেওয়া হয়েছে 2টা। এইটা বোঝা গেছে কিনা, এইটা বুঝেছো কিনা আমাকে একটু ঝটপট বলো, বুঝেছো কিনা। আলী আকবর বলেছে ভাইয়া দ্বিপদী পুরোটা শেষ করবেন তো নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করব ভাই। তুমি যদি পরিশ্রম না করো ভাই, কিভাবে তোমাকে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির একটা ভালো সাবজেক্ট পাবা? হ্যাঁ, আসলে তোমাকে প্রচুর জানতে হবে এবং ওই 1 ঘন্টা 2 ঘন্টার পরীক্ষাতে সেটা ডেলিভারি দিতে হবে। এইটা তুমি মূল নিয়মে কখনোই অঙ্কে ডেলিভারি দিয়ে সময়টা কভার করতে পারবে না, কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, তাহলে তোমাকে অবলিক ওয়েতে যেতেই হবে। আর আমি যেটা দেখাচ্ছি খুব একটা কঠিন না, মনোযোগ দিয়ে 2টা অঙ্ক করো ভাই, তারপর তোমাকে আর অঙ্ক করতে হবে না, যে কোনো অঙ্ক দিলে তুমি পারবা। তো এইটা বুঝেছো কিনা আমাকে জানাইতে হবে। ওকে, বুঝেছে। ওকে, বুঝেছে। যাদের একটু প্রবলেম হচ্ছে, আমি আগেই বলেছি সব থেকে কঠিন অঙ্কের মধ্যে এটা একটা অঙ্ক। 2বার তুমি দেখবার, 2বার টেনে টেনে দেখবা, তাহলে দেখবা যে অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা
তো আমি বলেছি 1 থাকলে একের বেশি কেস আসতে পারে, আর আসে কিনা দেখি তো। তাহলে এখানে 1 লিখলাম, এখানে x স্কয়ার লিখলাম, এখানে মাইনাস এক্স কিউব লিখলাম, লিখেছি। আচ্ছা, তোমাকে আনতে হবে কত? x⁸। তো তুমি এখানে 0 নিছিলা, 1 নিয়ে হয়নি, 2 নিছিলা, এবার এখানে কত নিবা বলো তো? 3। তো তুমি অলরেডি দেখছো 3 আর 3 গুণ করলে 8 কে এক্সিট করে চলে যাচ্ছে। এক্সিট করে গেলে আর ক্যালকুলেশন করার দরকার নাই, তার মানে আর কোনো এরকম পদ নাই। তাহলে এই দুইটাই হচ্ছে সেই পদ। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। এখানে ক্যালকুলেশন করলে x⁸, এখানে ক্যালকুলেশন করব 9 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এইখানে ক্যালকুলেশন করলে x⁸। তাহলে এই দুই জায়গা থেকে আমার কমনটা কি ভাই? এই দুই জায়গা থেকে আমার কমনটা হচ্ছে x⁸। তাহলে x⁸ আমি কমন নিয়ে নিলাম, তাহলে x⁸ এর সহগ হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি রুয়েট বুয়েট খুয়েট চুয়েটের মধ্যে পেয়ে যাই, রিটেনে আসে, এইভাবে করে দিব। ঠিক আছে, আর ভার্সিটিতে আসার পরিমাণ খুবই কম। ভার্সিটিতে এত জটিল ম্যাথ দেয় না। এই দুইটা ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবা, দেখবা যে খুব সহজে পেরে যাচ্ছ। 1 মিনিটের বেশি লাগবে না, হ্যাঁ, সর্বোচ্চ 1.5 মিনিট লাগতে পারে, এর বেশি লাগবে না। ওকে, তো আমরা এই অঙ্কটা বুঝে গেছি আশা করি। তো এইবার একটা বেসিক জিনিস বোঝাবো। আচ্ছা, বেসিক জিনিস। তো যেহেতু অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো, এই বেসিক জিনিসটা বুঝলে তোমার সেই জিনিসটা বের করতে সুবিধা হবে। তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে মধ্যপদ। কি নির্ণয়? মধ্যপদ। ঠিক আছে, তো আমি সাপোজ লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি লিখলাম a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটা কিন্তু গতদিন তোমরা বের করা শিখছো। সেটা কত? a পাওয়ার 4 প্লাস 4 a কিউব b প্লাস 6 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4 a b কিউব প্লাস b পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা, এবার আসো মধ্যপদ জিনিসটা কি? মধ্যপদ মানে কি? যে একদম মাঝখানে অবস্থান করছে। যেমন তোমার হাতের আঙ্গুলের দিকে যদি তুমি তাকাও, তোমার হাতের আঙ্গুলের দিকে যদি বলি একদম তোমার মধ্যাঙ্গুল কোনটা? এইটা। তাহলে এইটা মধ্যা আঙ্গুল, এটা হওয়ার শর্ত কি? এর এই পাশে যে কয়টা আঙ্গুল আছে, এই পাশে ঠিক সেই কয়টা আঙ্গুল আছে। তাহলে মধ্যপদ এমন একটা পদ, তার বামে এবং ডানে সমান সংখ্যক উপাদান থাকবে। ঠিক আছে, পদ থাকবে। যেমন এইটা হচ্ছে মধ্যপদ, কারণ এর বাম দিকে একটা পদ, ডান দিকেও একটা পদ। তাহলে এইটার দিকে যদি তুমি তাকাও, দেখছো এইটা হচ্ছে মধ্যপদ, কারণ এর বামে 2টা পদ, ডানেও কয়টা পদ? 2টা পদ। তাহলে যদি কোনো একটা পদের ডানে বামে সমান সংখ্যক উপাদান থাকে বা পদ থাকে, তাহলে সেটাকে আমরা কি নামে রাখতে পারবো? মধ্যপদ। আচ্ছা, এবার তুমি একটা জিনিস চিন্তা করো, অঙ্কটার পাওয়ার কত? 2, তাই পদ সংখ্যা কয়টা? 1 2 3 টা। অঙ্কটার পাওয়ার কত? 4, পদ সংখ্যা কয়টা? 1 2 3 4 5টা। তার মানে ভাই পাওয়ার যত, পদ সংখ্যা তার থেকে 1 বেশি। এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি। ঠিক আছে, আচ্ছা, এবার দ্বিতীয় জিনিসটা লক্ষ্য করো। তুমি এখানে যেই 2টা পাওয়ার নিয়ে কাজ করেছো, 2টা পাওয়ার কি? জোড় নাকি বিজোড়? 2 ও জোড়, 4 ও জোড়। তাহলে জোড় পদের কয়টা করে মধ্যপদ আছে? একটা। জোড় পদের কয়টা মধ্যপদ আছে? একটা। তাহলে এখান থেকে আমি একটা ফাইনাল ডিসিশন নিতে পারি। ফাইনাল ডিসিশনটা কি? ফাইনাল ডিসিশনটা হচ্ছে পাওয়ার জোড় হলে, দ্বিপদীর পাওয়ার জোড় হলে মধ্যপদ হবে পাওয়ার জোড় হলে, দ্বিপদীর পাওয়ার জোড় হলে মধ্যপদ থাকবে কত? কয়টা বলো তো? মধ্যপদ থাকবে কয়টা বলো তো? একটা। তাহলে দ্বিপদীর পাওয়ার জোড় হলে মধ্যপদ কয়টা থাকবে বলো তো? একটা। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা এই ফাইনাল সিদ্ধান্তটা নিয়ে নিলাম। ওকে, এইবার আমরা আরেকটা সিদ্ধান্তে একটু পৌঁছানোর আগে বেশ কিছু রিসার্চ একটু করে নিব। তো দেখি, আমি লিখলাম এরকম যে a প্লাস বি হোল কিউব, এটার সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে ভাই, তুমি যদি আরেকটা লিখো a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, এটার সূত্র কি? a টু দি পাওয়ার 5 5a পাওয়ার 4b, তারপর 10 a কিউব b স্কোয়ার, তারপর 10 a স্কোয়ার b কিউব, তারপর 5ab পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। ঠিক আছে ভাই, তো তুমি দেখো পাওয়ার কত? 3,
পদ কয়টা? একটা দুইটা তিনটা চারটা। পাওয়ার 5 পদ কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ঠিক আছে, এবার যদি আমি বলি যে এই যে এটার মধ্যপদ কোনটা, এখন তুমি চিন্তা করছো ভাইয়া এটা মনে হয় মধ্যপদ, কিন্তু দেখো এটার বাম পাশে একটা পদ, ডান পাশে দুইটা পদ, তাহলে কি এটা মধ্যপদ হলো? হলো না। ঠিক আছে, মধ্যপদ কিন্তু হলো না। ধরে নাও তোমাদের মধ্যে কোনো একজন আর এই বৃদ্ধাঙ্গুলটা নাই, আমি বললাম এখানে মধ্যপদ বের করো, এখন ও চিন্তা করছে এইটা মধ্যাঙ্গুল এইটা, কিন্তু দেখতে পাচ্ছ এই পাশে একটা, এই পাশে কয়টা? দুইটা। আবার চিন্তা করছে ভাই এইটা না, এই পাশে দুইটা, এই পাশে একটা, তাহলে কিন্তু হচ্ছে না। আবার দেখো কেউ চিন্তা করছে এইটা, কিন্তু আছে ডান পাশে একটা আর বাম পাশে তখন কয়টা? দুইটা। তাহলে এইগুলোর ক্ষেত্রে আসলে মধ্যপদটা কি? এগুলোর ক্ষেত্রে আসলে মধ্যপদ হচ্ছে গোটাটা, এই দুইটা হচ্ছে মধ্যপদ। ঠিক আছে, দেখো এই দুইটার বাম পাশে একটা উপাদান, এই দুইটার ডান পাশে একটা উপাদান, তাহলে মধ্যপদ কি? দুইটা। ঠিক আছে, আচ্ছা এবার এইটার ক্ষেত্রে লক্ষ্য করো, তুমি চিন্তা করছো এটা মধ্যপদ, দেখো বাম পাশে একটা দুইটা, ডান পাশে একটা দুইটা তিনটা, সমান সংখ্যক পদ কি আছে? নাই। তুমি চিন্তা করছো এইটা না, ডান পাশে একটা দুইটা, বাম পাশে একটা দুইটা তিনটা, তাহলে এই ক্ষেত্রে মধ্যপদ কি? এই ক্ষেত্রে মধ্যপদ হচ্ছে এই দুইটাই, এই দুইটাই ভাই এই ক্ষেত্রে মধ্যপদ। কারণ কি? বাম পাশেও যত সংখ্যক, ডান পাশেও তত সংখ্যকই পদ রয়েছে। তার মানে ভাই এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো? আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে দেখবো পাওয়ার দুইটাই কি? বিজোড়। তার মানে ভাই আমি এখান থেকে ফাইনাল সিদ্ধান্ত নিব, ফাইনাল ডিসিশন নিব। কি ডিসিশন নিব? দ্বিপদীর পাওয়ার বিজোড় হলে, কি হলে? বিজোড় হলে কয়টা করে মধ্যপদ থাকে? দুটি মধ্যপদ থাকে, মধ্যপদ থাকে। দেখো এই ক্ষেত্রে কয়টা? একটা দুইটা। এই ক্ষেত্রে কয়টা? একটা দুইটা। তাহলে পাওয়ার বিজোড় হলে কয়টা করে মধ্যপদ থাকবে বলো তো? দুইটা করে মধ্যপদ থাকবে। আর যদি পাওয়ার জোড় হয় তাহলে মধ্যপদ কয়টা করে থাকবে বলো তো? একটা করে মধ্যপদ থাকবে। কারো কোনো প্রবলেম আছে কিনা ভাই আমাকে বলতে হবে। কোনো প্রবলেম আছে কিনা? ওকে, কোনো প্রবলেম নাই, রেহান বলেছে। প্রবলেম নাই ভাই, নো প্রবলেম ভাই, বুঝেছি ভাই। ওকে, তাহলে আমরা এখন মধ্যপদের যেই ধারণাটা সেইটা বুঝেছি। এবার মধ্যপদের এর মধ্যে থেকে আমরা বেসিকগুলো একটু ভেঙে চুরে কিছু সূত্র নিয়ে আসবো এখানে। ঠিক আছে, তো আমি সাপোজ বললাম যে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মধ্যপদ বের করো। ঠিক আছে, a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মধ্যপদ বের করো। এখন প্রবলেম হচ্ছে এই nটা আমার কাছে অজানা, আমি জানি না nটা জোড় নাকি বিজোড়। তো আমি যদি জানতাম n জোড়, n যদি জোড় হতো আমি বলে দিতে পারতাম দুইটা মধ্যপদ রয়েছে, আর যদি জানতাম n বিজোড় তাহলে বলে দিতে পারতাম কি কয়টা মধ্যপদ রয়েছে? একটা মধ্যপদ রয়েছে। তো আমি এটা বলতে পারছি না যেহেতু, তাই আমি এখানে ধরে নিব। তাহলে আমি ধরে নিলাম nটা হচ্ছে একটা জোড় সংখ্যা। কি সংখ্যা বলো তো? জোড় সংখ্যা। 2m কি জোড় না? m এর যেই মানই বসাও না কেন এটা সবসময় জোড় হবে। কি হবে? জোড়। m এর মান 0 বসাও, 0, 0 একটা জোড় সংখ্যা। m এর মান 1 বসাও, 2 পাবা। m এর মান 2 বসাও, 4 পাবা। 3 বসাও, 6 পাবা। সবসময় কি পাচ্ছ? জোড় সংখ্যা পাচ্ছ। তাহলে n ইকুয়াল কত বসাইলা? 2m। তাহলে তুমি এখন এই যে n এর মান 2m এখানে বসায় দাও, a প্লাস এক্স টু দি পাওয়ার 2m। এটা একটা দ্বিপদী। আচ্ছা তুমি বলো তো, দ্বিপদীর যত পাওয়ার হয় পদ সংখ্যা তার থেকে কি হয়? বেশি। তাহলে অতএব পদ সংখ্যা কত হবে? যত পাওয়ার তার সাথে এক বেশি, তাহলে পদ সংখ্যা হবে 2m প্লাস 1।
পদ সংখ্যা কয়টা হবে 2m + 1। আচ্ছা একটু আগেই যে তোমরা যেটা শিখছিলা a + b হোল স্কয়ার, তাহলে কয়টা পদ হবে 3টা। কিভাবে বুঝলা? পাওয়ারের সাথে এক যোগ করে। দেখো এটাকে ভাঙাইলে তো তুমি 3টাই পদ পাচ্ছ। এগুলো নিয়ে কিন্তু ডিটেইলস আলোচনা হয়েছে। ওকে, তাহলে এটা বুঝে গেছো। তাহলে 2m পাওয়ার, তাহলে পদ সংখ্যা কতটা 2m + 1 সংখ্যক। এখন এইটা আসলে কতটা হতে পারে? এখন দেখো 2m + 1 এটা জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক? 2mটা যদি জোড় হয়, জোড়ের সাথে যদি এক যোগ করো কি সংখ্যা পাওয়া যায়? যে কোনো জোড় সংখ্যার সাথে এক যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায়। তার মানে a আর x, মানে ax কতটা রয়েছে? বিজোড় সংখ্যক ax রয়েছে। এক দুই তিন চার পাঁচ ছয়, আর একটা লিখলাম। তো তুমি এটাকে যখন বিস্তৃত করবা a আর x গুণ অবস্থায় থাকবে। আমি এইভাবেই বিজোড় সংখ্যক ax লিখলাম। ঠিক আছে, বিজোড় সংখ্যক। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমার হিউম্যানলি তো এতগুলা লেখা পসিবল না, তুমি তো আরো বড় করতে পারো চাইলে। তো আমি এখানে লিখলাম কয়টা? 7টা লিখলাম। ঠিক আছে, এবার তুমি ভাই চিন্তা করে দেখো, তুমি মনে করলা যে এইটুক তোমার m সংখ্যক, এইটুক তোমার m সংখ্যক, আর এটা আসলে কয়টা? একটা। তুমি মনে মনে চিন্তা করলা, এই পাশে লিখেছো m সংখ্যক ax, মানে এটাকে বিস্তৃত করলে তো ax-ই হবে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, a + b হোল স্কয়ারকে বিস্তৃত যখন করছিলা কি লিখছিলা? ab 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 এইভাবে লিখছিলা না? পাওয়ার 2টা লিখছিলা। আমি সেই কাজটাই করেছি, ax ax, মাঝখানে শুধু চিহ্ন দেইনি। ঠিক আছে, চিহ্নটা দিন। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করে দেখছো কি যে এটা এমন একটা উপাদান যার বাম সংখ্যা যতগুলো আছে ডান পাশেও ততগুলোই উপাদান রয়েছে। আচ্ছা, তাহলে এটা এমন একটা উপাদান, এর বাম পাশে যতগুলো উপাদান আছে ডান পাশে ততগুলো উপাদান আছে। বাম পাশে কতগুলো আছে? m সংখ্যক। ডান পাশে কতগুলো আছে? m সংখ্যক। তার মানে এটা আসলে কি? মধ্যপদ। এটা কি? মধ্যপদ। তাহলে ভাই তোমাকে এখন লিখে দিতে হবে এটা আসলে মধ্যপদ। ঠিক আছে, এখন তোমাকে বলতে হবে এটা কত নম্বর পদ। আচ্ছা, যদি এখান থেকে গুনে গুনে এই পর্যন্ত m সংখ্যক হয় তাহলে ঠিক তার পরেরটা কত? আচ্ছা, এইটুক যদি m সংখ্যক হয় ঠিক তার পরেরটা কত? m + 1। তাহলে এই মধ্যপদটা হচ্ছে m + 1 তম পদ। তাহলে এটা হচ্ছে তম পদ। ঠিক আছে, চিন্তা করে দেখো, এইটুক যদি m হয় ঠিক তার পরেরটা কত? m + 1। আবার তুমি এই দিক থেকে চিন্তা করছো, যদি এইটুকু m হয় ঠিক তার পরেরটা কত? m + 1। তাহলে এইটা হচ্ছে m + 1 তম পদ। তাহলে মধ্যপদের ক্ষেত্রে তুমি কি পাচ্ছ? m আসলে কত? তুমি দেখো m সমান, তুমি এখানে লিখতে পারবা m সমান n/2। তাহলে m এর মান n/2 এখানে বসে দাও, n/2 + 1 তম পদ। ঠিক আছে, আচ্ছা এখন তুমি তমপদ মানে কি জানো ভাই? তমপদ মানে কি জানো? তমপদ মানে সেই দিন কিওয়ার্ড শিখছো r+1। তাহলে তমপদ এটাও তমপদ, আর তমপদ মানে জানো r+1। তাহলে কি? n/2 + 1। তাহলে এই 1 কেটে গেলে r ইকুয়াল অ্যাকচুয়ালি কত? n/2। তো আমার এইটা ক্যালকুলেশন করার উদ্দেশ্য না, আমি অঙ্ক যখন করাবো তখন এটা বলবো। তাহলে ভাই আমি এখানে একটা সূত্র পাইলাম। কি সূত্র পাইলাম? পাওয়ার যদি জোড় হয় তাহলে তার মধ্যপদ বের করার সূত্র হচ্ছে এটা, n/2 + 1। n/2 + 1, n মানে কি? অঙ্কের পাওয়ার। তাহলে পাওয়ার যদি জোড় হয় তাহলে মধ্যপদ বের করার সূত্র কি? n/2 + 1। শুধু তোমরা মুখস্থ করে ফেলো যে মধ্যপদ পাওয়ার জোড় হলে মধ্যপদ বের করার সূত্র এটা, পাওয়ার জোড় হলে মধ্যপদ বের করার সূত্র এটা। কিন্তু কিভাবে আসে এটা আমি দেখালাম। এটা নিয়ে ভালো করে ভাই গবেষণা করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো পাওয়ার কি হলে বলো তো? পাওয়ার জোড় হলে। এখন যদি পাওয়ার বিজোড় হতো, পাওয়ার যদি বিজোড় হতো তাহলে বিজোড় হলে কি হবে আমরা এখন সেইটাই এখন দেখব। ফার্স্ট ইয়ারে অনেক বাচ্চা কাচ্চারা আছো, এই কারণে এগুলো দেখাচ্ছি, তাছাড়া দেখাইতাম না। আচ্ছা n সমান, এখন তুমি একটা বিজোড় কিছু ধরে নাও। দেখো এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা, 2m + 1। m এর মান যেটাই বসো না কি হবে? বিজোড় হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে n এর মান 2m + 1 যদি এখানে বসাও, a + x, n এর মান বসাইলা 2m + 1। অতএব পদ সংখ্যা
আচ্ছা দেখো পাওয়ার এত, তাহলে পদ সংখ্যা কত, তার থেকে এক বেশি, তাহলে পদ সংখ্যা এর সাথে এক যোগ করলে কত হবে 2m + 2। আচ্ছা এইটা বলো জোড় নাকি বিজোড়? এইটা জোড় নাকি বিজোড়? অবশ্যই জোড়, কারণ জোড় সংখ্যার সাথে একটা জোড় সংখ্যা যুক্ত হয়েছে। 2m কি জোড় না? তার সাথে আরেকটা জোড়। যে কোনো জোড় সংখ্যার সাথে আরেকটা জোড় সংখ্যা যুক্ত হলে কি সংখ্যা পাওয়া যায়? জোড় সংখ্যাই পাওয়া যায়। তাহলে কতগুলো পদ সংখ্যা আছে এই দ্বিপদীর জোড় সংখ্যক পদ সংখ্যা আছে। এখন জোড় সংখ্যক পদ সংখ্যা তুমি লিখো, তাহলে x লিখলা, x লিখলা, x লিখলা, x লিখলা, x লিখলা, x লিখলা, ঠিক আছে? তুমি জোড় সংখ্যক লিখেছো। তো তুমি এইটুক মনে করো m, এইটুক মনে করো আরেকটা m, এইটা কিন্তু একটা, এইটা আরেকটা। তুমি সবগুলো যোগ করো তো, m + 1 + 1 + m অ্যাকচুয়ালি কত? 2m + 2। দেখো এই সংখ্যক উপাদান আছে এখানে, এটাই আমি লিখছি। এখন তুমি কি শিখছো ভাই? এখন তুমি কি শিখছো? মধ্যপদ হচ্ছে এমন পদ যার বাম পাশে এবং ডান পাশে সমান সংখ্যক উপাদান থাকতে হবে। তাহলে সে অনুযায়ী চিন্তা করলে এইটা হচ্ছে আমাদের মধ্যপদ, কারণ এর বাম পাশে রয়েছে m সংখ্যক উপাদান, ডান পাশেও রয়েছে m সংখ্যক উপাদান। তাহলে আমরা এটাকে যদি এখন ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে চাই, এটা আসলে কত নম্বর পদ? দেখো এটা হচ্ছে m, ঠিক তার পরের পদ, তার মানে এটা আসলে কততম পদ? m + 1 তম পদ, ঠিক আছে? তাহলে এইটুক m, এটা কত নম্বর পদ? m, তার সাথে এক যোগ তার আর এক পদ। দেখো m এটা একটা, তারপরেরটা, তার মানে এটা কততম পদ? এটা হচ্ছে m + 1 + 1, এটা তারপরেরটা, তার মানে এটা আসলে কততম পদ? m + 2 তম পদ। ভালো করে বুঝো, ঠিক আছে? তুমি এই দিক থেকে চিন্তা করলে এটা পাচ্ছ, এই দিক থেকে চিন্তা করলেও একই জিনিস পাবা। এটা যদি m হয় তাহলে এটা কততম? m + 1 তম, ঠিক তারপরেরটা কততম? m + 2 তম। তার মানে ভাই এইখানে আমি এখন মধ্যপদ বের করার সূত্র কি? m মানে অ্যাকচুয়ালি কি বসাবো? আমি দেখো m মানে কি ধরে নিছি? m মানে এখান থেকে লিখতে পারবো n - 1/2। তাহলে m এর মান n - 1/2 + 1 তম পদ। এখানে m এর মান বসালাম n - 1/2 + 2 তম পদ। এখন ভাই এই সূত্রগুলো কি করব? এই সূত্রগুলো কিন্তু আমার আগামী দিন লাগবে, আগামী দিন আমার লাগবে। আমি যদি এখনই বুঝি, এখনই অঙ্ক করাই, তুমি খুব ভালো বুঝবা না। আজকে ভালো করে এই থিওরিগুলো দেখবা, সূত্রগুলো কেন হইলো, খালি মুখস্থ করো না ভাই। সূত্রগুলো কিভাবে আসছে এটা দেখো। এইটা দেখার পর তুমি অঙ্ক করতে যাও, অঙ্কগুলো একদম তোমার কাছে একদম জলের মতো ক্লিয়ার লাগবে, ঠিক আছে? একদম সোজা লাগবে, হ্যাঁ, কিছুই হবে না সেই ক্ষেত্রে। তোমার একদম অঙ্কগুলো ডিরেক্ট জাস্ট তোমার সামনে দিবে, তুমি একদম ঝরঝর করে ফেলবে, আর কিছু থাকবে না। তাহলে আমরা মধ্যপদের এই বেসিকটা ভালো করে দেখবো ভাই, ঠিক আছে? আচ্ছা, এবার অলরেডি 10টা বেজে গেছে, 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। ওকে, যাওয়ার আগে দু একটি কথা বলে নিই তোমাদেরকে। যাওয়ার আগে দু একটি কথা, ক্লাসটা আবার দেখবা এবং খাতা কলম দিয়ে দেখবা, ঠিক আছে? যে জায়গাগুলো বুঝবা না ধরে ধরে তুমি আবার প্রথম থেকে দেখবা জিনিসটা, দেখবা যে ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? এবার আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে ম্যাথ কোনো সহজ জিনিস নয়। এটা যতটুক সহজ করা পসিবল আমি তো আমার সর্বোচ্চটা ঢেলে দিব, কোনো প্রবলেম নাই। তোমাকেও চেষ্টা করতে হবে। চেষ্টা কিন্তু একতরফা থাকলে হবে না, দুই তরফা থাকতে হবে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে তোমার নিজের ওপর ভাই বিশ্বাস থাকতে হবে যে আমি এইটা পারবো, আমার দ্বারা এটা পসিবল। হ্যাঁ, বিশ্বাসটা এমন লেভেলের হওয়া উচিত, যেমন আমি কোথাও একটা পড়েছিলাম যে কোনো একটা গ্রামের লোকজন সবাই মিলে ঠিক করেছিল যে তারা আজকে প্রার্থনা করবে বৃষ্টির জন্যে, ওপরওয়ালার কাছে প্রার্থনা করবে বৃষ্টির জন্যে। তো সবাই প্রার্থনা করার জন্য উপস্থিত। তো একটা ছেলে আসার সময় ছাতা নিয়ে আসছিল। হ্যাঁ, তো দেখো তার বিশ্বাসটা কোন লেভেলের। সে এমনভাবে বিশ্বাস করেছে যে প্রার্থনা করলেই বৃষ্টি হবে, তাই সঙ্গে ছাতাটা নিয়ে আসছে। তো ভাই এই বিশ্বাসটা তোমার নিজের ওপর এইভাবে বিশ্বাসটা থাকতে হবে, এই লেভেলের বিশ্বাসটা থাকতে হবে। যদি তোমার এই লেভেলের বিশ্বাস থাকে তাহলে তুমি সেটা পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো
আসলে অনেকক্ষণ হয়ে গেছে, আমার অ্যাকচুয়ালি 10টায় আরেকটা ব্যাচে ক্লাস আছে, আজকে আর কোনো কথা বললাম না। মধ্যপদ রিলেটেড জাস্ট কিছু থিওরি আমি আলোচনা করলাম, সামনের দিন এই রিলেটেড শর্টকাটগুলো দেখিয়ে দিব, মূল নিয়ম দেখাই দিব, আর সঙ্গে এই অধ্যায়ের আর বেশ কিছু ট্রিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকবো। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।